আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। তার যে সাহিত্যের বিস্তৃতি, তার যাবতীয় লিখনী বা রচনা, তার যে সাহিত্যকর্ম এবং সেই সাথে তার নিজের যে পার্সোনাল জীবন, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি সেগুলো আমরা জানব। তো পরিচিতি বলতে গেলে আসলে তাকে আলাদাভাবে আপনাদেরকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তিনি হচ্ছে আমাদের জাতীয় কবি এবং তাকে আমরা বলে থাকি হচ্ছে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি কেন বলি? কারণ আমাদের নজরুলের জন্ম এমন একটা সময় আমাদের বাংলাতে হয়েছিল, যে সময় আসলে আমাদের আমাদের পুরা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা সেটা পুরোপুরি একটা বিশৃঙ্খলার ভিতরে ছিল। এবং সেই সময়ে আমাদের সমাজের প্রতিটি স্তরে নিপীড়িত জনগণের যে দীর্ঘশ্বাস, সেটা আসলে পুরা এলাকার বাতাসকে, পুরা দেশের বাতাসকে একেবারে বিষাক্ত করে ফেলেছিল। এবং জাতীয় জীবনের আসলে সেই সময় ছিল একটা ঘুটঘুটে অন্ধকার লাইক একটা পরিবেশ। তো তিনি তার লেখনীতেই প্রথম এই যেই বিরাজকতা, এই যে অরাজকতা, এই যে একটা অনিশ্চয়তার জীবন, বিশৃঙ্খলতা, এর বিরুদ্ধে তিনি প্রতিবাদের সুর তুলে ধরেন। তার উল্লেখযোগ্য কিছু রচনার কথা যদি আমি বলি, অগ্নিবীণা, প্রলয় শিখা, ফণিমনসা, সর্বহারা, এগুলোতে কিন্তু তিনি যেই স্বাদেশিকতা এবং শোষণ, এর বিরুদ্ধে কিন্তু একেবারে ডিরেক্টলি বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। তো তার যেই বিধাতার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যেই সোচ্চারতা, এটার জন্যই তাকে আমরা বলে থাকি হচ্ছে তিনি একজন বিদ্রোহী কবি, তাই না? আচ্ছা, তাহলে তিনি একজন বিদ্রোহী কবি এবং তিনি আমাদের জাতীয় কবি। এখন আসি তার জন্ম। তার জন্ম আসলে 24শে মে 1899 সালে। এবং এটাকে যদি আমরা বাংলাতে বলি, বাংলাতে হবে হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306 সালে বা বঙ্গাব্দে। তাহলে ইংরেজিতে হচ্ছে 24শে মে 1899 সালে এবং বাংলায় 11 জ্যৈষ্ঠ 1306 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ছিল আসলে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় তিনি জন্মগ্রহণ করেন। এবং এই বর্ধমান জেলার এক্স্যাক্টলি যদি বলি তাহলে আসানসোলের একটা মহকুমা, আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মনে থাকবে? তাহলে 24শে মে 1899 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে 11ই জ্যৈষ্ঠ 1306 সালে। তো তিনি যে খুব একটা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তা না। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তার পিতা ছিল কাজী ফকির আহমেদ। তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের পিতা হচ্ছে কাজী ফকির আহমেদ। যেমনটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে দেখেছি, তিনি কিন্তু একেবারে জন্ম থেকে একটা এলিট ক্লাসের লোক ছিলেন, মানে খুবই বড় একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের কাজী নজরুল ইসলামের যেই জীবন, এটা আসলে পুরোটাই একটা স্ট্রাগল দিয়ে ভরা। অতটা সহজ জীবন আসলে তিনি পাননি। এবং পারিবারিক দিক থেকেও আপনি খেয়াল করবেন, ইনি কিন্তু খুব যে বড় একটা পরিবারে জন্মগ্রহণ করেছে তাও না। তো তার বাবা ছিল হচ্ছে কাজী ফকির আহমেদ এবং তার বাবার দ্বিতীয় স্ত্রী ছিল জাহেদা খাতুন। নাম কি ছিল? জাহেদা খাতুন। তো এই জাহেদা খাতুন হচ্ছে তার বাবার দ্বিতীয় স্ত্রী। এই কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুনের কোল আলো করেই আসে হচ্ছে আমাদের কাজী নজরুল। এখন কথা হচ্ছে, এই কাজী নজরুল ইসলাম অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পঞ্চম পুত্র। ঠিক আছে? তাহলে কাজী নজরুল ইসলাম হচ্ছে এই কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুন দম্পতির হচ্ছে পঞ্চম পুত্র। খুবই প্যাথেটিক একটা বিষয় যে এই কাজী ফকির আহমেদ এবং জাহেদা খাতুনের বাকি যেই 4টা সন্তান, মানে আমাদের কাজী নজরুল ইসলামের পূর্বে যেই 4জন তার যে ভাই, তারা সবাই আসলে অকালে মৃত্যুবরণ করেন। তো এতগুলো মৃত্যুর পরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল বলে তাকে বলা হতো দুঃখু মিয়া। তাহলে দুঃখের সংসার এসেছিল, তাই তার নাম হয়ে গেল দুঃখু মিয়া। তো শুধু দুঃখু মিয়া না, তার আসলে অনেকগুলো নাম আছে। বাল্যকালে তাকে আবার টেরা খ্যাপা বলতো কেউ কেউ। টেরা খ্যাপা তার মানে তিনি অনেকটা একগুঁয়ে টাইপের ছিলেন, মানে ছোট থেকেই। এ কারণে তাকে বাল্যকালে সবাই বলতো টেরা খ্যাপা। আবার কেউ কেউ তাকে বলতো নজর আলী, এটাও তার একটা নাম। তাহলে দুঃখু মিয়া বলতো কেউ কেউ, কেউ বলতো টেরা খ্যাপা, কেউ কেউ বলতো হচ্ছে নজর আলী। এবং
তার সাহিত্যকর্মগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন সেখানে তিনি নিজের নাম নুরু ব্যবহার করেছেন, নুরু। তাহলে নুরুও তার একটা নাম, ঠিক আছে। তো তার বয়স যখন 8 বছর, তাহলে মাত্র 8 বছর, এই 8 বছর বয়সে, যেটা সাল ছিল হচ্ছে 1907, সেই সময় তার বাবা মারা যান। তো তার বাবা মারা যাওয়ার পরে তিনি আসলে চরম একটা দরিদ্রের ভিতরে পতিত হন। তারপরেও খুব কষ্টের জীবনের ভিতর দিয়ে আমাদের কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তব থেকে 1909 সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মনে থাকবে? তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের বয়স যখন 8 বছর, মানে 1907 সাল, তখন তার বাবা মারা যান, এবং গ্রামের মক্তব থেকেই আমাদের কাজী নজরুল ইসলাম 1909 সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপরে 1909 থেকে 10 সালে এই 2 বছর, 1909 থেকে 1910, এই যে 2 বছর, এই 2 বছরে আমাদের নজরুলেরই চাচা ছিল হচ্ছে কাজী বজলে করিম। তাহলে তিনি তার চাচা কাজী বজলে করিম, তার যে চাচা কাজী বজলে করিম, তার একটা লেটো গানের দল ছিল। কি ছিল? লেটো গানের দল। তো লেটো হয়তো এখন অতটা পরিচিত না, কিন্তু তৎকালীন আমাদের বাংলার যে রাঢ় অঞ্চল, এই রাঢ় অঞ্চলের যে কবিতা, গান এবং নৃত্যের মিশ্র যে আঙ্গিক চর্চার ভ্রাম্যমান নাট্যদল, এই নাট্যদলকে আমরা বলতাম হচ্ছে লেটো, ঠিক আছে। তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের যে চাচা, তিনি হচ্ছে কাজী বজলে করিম, তার একটা নাট্যদল ছিল বা লেটো দল ছিল। লেটো কি? তৎকালীন বাংলার আমাদের রাঢ় অঞ্চলের যে কবিতা, গান এবং নৃত্যের মিশ্র আঙ্গিক একটা নাট্য, এটাকে আমরা বলতাম হচ্ছে লেটো। তো কাজী নজরুল ইসলাম এই 1909 থেকে 1910 সালে তার চাচা যে কাজী বজলে করিম, ইনার লেটো দলে যোগ দেন। তাহলে লেটো দলে যোগ দিলেন হচ্ছে 1909 থেকে 1910 সালে। এবং এই যে গানের দল, এই লেটো গানের দলে তিনি পালা গান রচনা করতেন। তাহলে এটাই ছিল তার কাজ, তিনি পালা গান রচনা করতেন। তো সেই সময়ে আমাদের কাজী নজরুল ইসলাম লেটো গানে অত্যন্ত পারদর্শী ছিলেন। তার যে লিখনীগুলো ছিল, তার যে পালা গানের রচনার ধার, সেটাই সেই সময়কার লেটো দলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা, নাম কি? শেখ চাকা তাদেরই লেটো দলের একটা বিখ্যাত লোক ছিল এবং অনেক জনপ্রিয় ছিল সেই সময় তিনি। তো তিনি আমাদের কাজী নজরুল ইসলামকে ব্যাঙাচি বলে ডাকতেন, ব্যাঙাচি, ঠিক আছে। তাহলে আমাদের কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগ দিয়ে তিনি পালা গান রচনা করতেন এবং তার যে লেখার ধার, তার যেই সাহিত্য প্রতিভা, এটি দেখেই তারই দলের কবিয়াল শেখ চাকার তাকে ব্যাঙাচি বলে ডাকা শুরু করে। তো এরপরে 1910 সালের পরে তিনি প্রায় 10 সালের শেষের দিকে, 1910 সালের শেষের দিকে রুটির দোকানে কাজ শুরু করেন। তাহলে রুটির দোকানে কাজ শুরু করলো কখন? এই 1910 সালের শেষের দিকে, মনে থাকবে। আচ্ছা, এখন আসুন 1914 সালে, 1914 সালে যখন তিনি এই রুটির দোকানে কাজ শুরু করেন 1910 সালে, 10 সাল থেকে তখন পর্যন্ত তিনি হচ্ছে সেই রুটির দোকানে কাজ করছিলেন। তো এই রুটির দোকানে থাকার সময় আসানসোলে যেই রুটির দোকানে তিনি কাজ করতেন, সেখানে তার গান শুনে মুগ্ধ হয় আসানসোল থানারই একজন দারোগা, নাম ছিল কাজী রফিজউদ্দিন।
এই কাজী রফিজউদ্দিন ছিল হচ্ছে সেই সময় আসানসোল থানার হচ্ছে দারোগা। মনে থাকবে? তাহলে আসানসোল থানার দারোগা কাজী রফিজউদ্দিন ময়মনসিংহের ত্রিশালের বাজারের নিকট কাজী শিমলা গ্রামের দড়িরামপুর স্কুলে আমাদের কাজী নজরুল ইসলামকে ভর্তি করে দেন। মনে থাকবে? তাহলে তিনি 1910 সালের পর থেকে একটা রুটির দোকানে কাজ শুরু করেন এবং এই রুটির দোকানে কাজ করার সময় তিনি বিভিন্ন সময় গান গাইতেন। এই গান শুনে মুগ্ধ হয়ে আমাদের তৎকালীন আসানসোলের যে দারোগা, তার নাম হচ্ছে কাজী রফিজউদ্দিন, এই দারোগা তাকে ময়মনসিংহের ত্রিশালের বাজারের নিকটে কাজী শিমলা গ্রামের দড়িরামপুর স্কুলে ভর্তি করে দেন। তো তিনি তাকে ভর্তি করেছিলেন হচ্ছে সপ্তম শ্রেণীতে। মনে থাকবে? তাহলে 1914 সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হলেন। কে ভর্তি করলেন? আসানসোলের দারোগা কাজী রফিজউদ্দিন। পরবর্তীতে 1917 সালে, কোথায় লিখি? নিচে লিখলাম, কেমন? পরবর্তীতে 1917 সালে যখন তিনি শিয়ারশোল স্কুলে এই স্কুলে যখন তিনি দশম শ্রেণীতে পড়েন, এই সময় তখন হচ্ছে আমাদের যেই আর্মি বা সেনাবাহিনী, এই সেনাবাহিনী সৈনিক নিয়োগ শুরু হয়। তো সেই সময়ে আমাদের যেই সৈনিক, এই সৈনিক নিয়োগের 49 নম্বর বাঙালি পল্টনে যোগ দেন হচ্ছে আমাদের নজরুল। ঠিক আছে? এটা কত সালে? 1917 সালে। তখন তিনি দশম শ্রেণীতে পড়তেন। কিন্তু পরবর্তীতে 1920 সালে এই বাঙালি রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। তো 1920 সালে যখন বাঙালি রেজিমেন্ট ভেঙে দেওয়া হলো, তখন তিনি করাচি থেকে ফিরে আসেন। তো তিনি আর্মিতে যোগ করে বা সেনাবাহিনীতে যোগ করে 49 নম্বর বাঙালি পল্টনে যোগ করে মেইনলি হচ্ছে করাচিতে চলে যান। কিন্তু যখন 1920 সালে রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়, তখন তিনি করাচি থেকে কলকাতায় চলে আসেন। এই কলকাতায় 32 নম্বর কলেজ স্ট্রিট, এই 32 নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে আশ্রয় গ্রহণ করেন। অফিসটা কী ছিল? বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি। এই বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে তিনি হচ্ছে আশ্রয় গ্রহণ করেন। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 1920 সালের ঘটনা। তাহলে আবার বলি, 1917 সালে যখন তিনি দশম শ্রেণীতে পড়েন, সেই সময় আমাদের আর্মিতে বাঙালিদের নিয়োগ নেওয়া শুরু হয়। তো 49 নম্বর বাঙালি পল্টনে তিনি যোগ দিয়ে করাচিতে চলে যান। পরবর্তীতে 1920 সালে যখন বাঙালি রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়, তখন তিনি কলকাতায় ফিরে আসেন আবার করাচি থেকে, এবং 32 নম্বর কলেজ স্ট্রিটে যে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি, তার অফিসে তিনি আশ্রয় গ্রহণ করলেন। পরবর্তীতে 18ই জুন 1921 সাল, এই 18ই জুন 1921 সালে কুমিল্লার দৌলতপুরের আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা খাতুন ওরফে নার্গিসের সাথে তিনি বিয়ে করেন বা বিবাহ বন্ধন সম্পন্ন হন। তাহলে তার স্ত্রীর নাম কী ছিল? সৈয়দা খাতুন বা নার্গিস। এই নার্গিস বা সৈয়দা খাতুন ছিল তার হচ্ছে প্রথম স্ত্রী।
তাহলে তার বাসা কোথায় ছিল নার্গিসের? কুমিল্লায়, কুমিল্লার দৌলতপুরে, কুমিল্লার দৌলতপুর, মনে থাকবে। তাহলে 18 জুন 1921 সালে আমাদের কবি বিয়ে করলেন, এবং কাকে বিয়ে করলেন? কুমিল্লার একজন নাম হচ্ছে সৈয়দা খাতুন, বা যার আরেক নাম হচ্ছে নার্গিস, তাকে বিয়ে করলেন, যার বাসা ছিল কুমিল্লার দৌলতপুরে। কিন্তু কাবিনের যে শর্ত, এই কাবিনের শর্তে আলী আকবর খানের ভাতিজি ছিলেন হচ্ছে এই সৈয়দা খাতুন, মানে আমাদের কবি কাজী নজরুল ইসলামের তিনি ছিলেন হচ্ছে চাচা শ্বশুর বলা যায়, তাই না? তাহলে এই কাবিনের শর্তে আলী আকবর খান নজরুলকে ঘর জামাই থাকার শর্ত জুড়ে দেন, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। পরে তিনি বাসর রাতেই দৌলতপুর ছেড়ে চলে যান। তার মানে যেদিন বিয়ে হলো সেদিনই তিনি যখন জানতে পারলেন যে ঘর জামাই হতে হবে, তখন তিনি হচ্ছে চলে যান। এবং এই চলে যাওয়ার প্রায় দীর্ঘ 16 বছর পরে, কত বছর? 16 বছর পরে আমাদের কবি নজরুল এই নার্গিসকে চিঠি লিখেন। তাহলে কাহিনী কি হলো? যেদিন বিয়ে হলো সেদিনই তিনি পালিয়ে গেলেন আমাদের কাজী নজরুল, কিন্তু 16 বছর পরে তার স্ত্রী নার্গিসকে চিঠি লেখেন, এবং এই সালটা ছিল হচ্ছে 1937 সাল। তাহলে 1937 সালে তিনি চিঠি লিখলেন আবারও নার্গিসকে, ঠিক আছে? তো আমাদের নজরুল কুমিল্লার কান্দির পাড়ে গিয়ে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে থাকতেন, এবং ইন্দ্রকুমার সেনগুপ্তের ভ্রাতুষ্পুত্রী গিরিবালা দেবী, বা যার আরেকটা নাম হচ্ছে বিরজা সুন্দরী চা। তো এই গিরিবালা দেবীর কন্যা আশালতার সাথে নজরুলের প্রণয় জন্ম হয়, এবং 24শে এপ্রিল 1924 সালে, তার মানে এই নজরুল যখন 16 বছর পরে নার্গিসকে চিঠি লিখেন, তারপরে আমাদের নজরুল আবারও কুমিল্লায় চলে যান। তো কুমিল্লায় কি একজনের বাসায় আশ্রয় নেই, যার নাম হচ্ছে ইন্দ্রকুমার সেনগুপ্ত। এই ইন্দ্রকুমার সেনগুপ্তেরই ভ্রাতুষ্পুত্রী, তার মানে ভাতিজি, তার নাম হচ্ছে বিরজা সুন্দরী ঝা বা গিরিবালা দেবী। নাম কি? গিরিবালা দেবী বা বিরজা সুন্দরী যা। এই বিরজা সুন্দরী বা গিরিবালা দেবী ইনারই কন্যার নাম হচ্ছে আশালতা। এই আশালতার সাথে তার প্রণয় জন্ম হয় বা ভালো লাগালাগি শুরু হয়। এর ফলে 24শে এপ্রিল 1924 সালে তিনি আশালতাকে বিয়ে করেন, ঠিক আছে? তাহলে 18 জুন 1921 সালে সৈয়দা খাতুন বা নার্গিসের সাথে বিয়ে হয়, কিন্তু ঘর জামাই থাকার শর্ত তিনি রাজি না হয়ে পালিয়ে চলে যান। 16 বছর পর তিনি নার্গিসকে চিঠি লিখেন, কিন্তু এরই মধ্যে তিনি কুমিল্লায় এসে থাকা শুরু করেন একজনের বাসায়, যার নাম ছিল হচ্ছে ইন্দ্রকুমার সেনগুপ্ত। এই ইন্দ্রকুমার সেনগুপ্তের এই ভ্রাতুষ্পুত্র ছিল হচ্ছে গিরিবালা দেবী বা বিরজা সুন্দরী যা, যার মেয়ে ছিল আশালতা। এই আশালতার সাথে আমাদের নজরুলের প্রণয় জন্ম নেয়, এবং তার সাথেই পরবর্তীতে 24শে এপ্রিল 1924 সালে আমাদের কাজী নজরুল দ্বিতীয় বিয়ে করেন, ঠিক আছে? তো এই যে এই আশালতার ডাকনাম ছিল হচ্ছে দুলি। ডাকনাম কি ছিল? দুলি। তো এই কারণেই তাকে আদর করে দোলন বা দুলু ডাকতো কেউ কেউ, ঠিক আছে? তাহলে আশালতার ডাকনাম ছিল হচ্ছে দুলু। তো বিয়ের পরে নজরুল তার আবার নাম রাখেন, বিয়ের পরে নজরুল এই আশালতারই নাম রাখেন হচ্ছে প্রমীলা দেবী, তাই তো? তাহলে নজরুল তার নাম রাখেন হচ্ছে প্রমীলা। তো কাজী নজরুল ইসলামের পুত্র কৃষ্ণ মোহাম্মদ এবং অরিন্দম খালেদ বুলবুলের অকাল প্রয়াণের পর কাজী সব্যসাচী এবং কাজী অনুরুদ্ধ বেঁচে ছিলেন। তো কাজী সব্যসাচী ছিলেন হচ্ছে আবৃত্তিকার, এবং তার কন্যার নাম ছিল হচ্ছে খিলখিল কাজী, এবং কাজী অনুরুদ্ধ ছিলেন হচ্ছে সুরকার, তার কন্যার নাম হচ্ছে অনিন্দিতা কাজী। তার মানে কাজী নজরুল ইসলামের দুইটা পুত্র, একটা হচ্ছে কৃষ্ণ মোহাম্মদ আর একটা হচ্ছে অরিন্দম খালেদ,
ঠিক আছে, তাহলে এই দুজন ছিল তার হচ্ছে পুত্র। এদের নিয়ে আমি লিখছি না, যেহেতু জায়গারও সংকট একটু বলে রাখছি কেমন। তাহলে কাজী নজরুল ইসলামের দুইজন পুত্র, একজন হচ্ছে কৃষ্ণ মোহাম্মদ আর একজন অরিন্দম খালেদ। তো তারা বেঁচে ছিল বেশ অনেক দিন। আমাদের সব্যসাচী কাজী বা কাজী অনুরুদ্ধ তাদের পুত্র আর কি। তো সব্যসাচী ছিলেন হচ্ছে আবৃত্তিকার এবং তার কন্যার নাম ছিল খিলখিল কাজী, এবং কাজী অনুরুদ্ধ যিনি, তার নাম ছিল হচ্ছে তিনি ছিলেন হচ্ছে সুরকার এবং তার কন্যা হচ্ছে অনিন্দিতা কাজী। ঠিক আছে, এতটুকু জানলেই চলবে। এখন আসুন, আমাদের কাজী নজরুল ইসলামের বেশ কিছু উপাধি এবং ছদ্মনাম ছিল, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। তাহলে উপাধি এবং ছদ্মনামগুলো আমরা একটু জানি। প্রথমে আসি তার হচ্ছে উপাধি। আচ্ছা, ছদ্মনাম আগে আসি কেমন। প্রথমে আসি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। ছদ্মনাম কি ছিল আমরা অলরেডি কিছু জানি, তাই না? কয়েকটা ছদ্মনাম আমরা অলরেডি জানি। কি একটা আমরা তো বলতেই পারি যে আমাদের কাজী নজরুল ইসলামের একটা ছদ্মনাম হচ্ছে নুরু, একটু আগেই দেখলাম আমরা। আরেকটা নাম আমরা কি জানলাম, তারা খ্যাপা, একটু আগেই দেখেছি। আবার তারই লেটো দলের একজন, তার নাম কি দিয়েছিল, ব্যাঙাচি, এটাও আমরা দেখলাম। আবার তার আরেকটা নাম কি ছিল, দুখুমিয়া, এটাও আমরা জানি। আবার আরেকটা নামও তার আমরা শিখলাম, সেটা হচ্ছে নুরো। তাহলে অনেকগুলো নাম আমরা অলরেডি জানি। তাহলে নামগুলো আবার আমরা লিখি। তার বাচ্চাকালের নাম ছিল হচ্ছে দুখুমিয়া, কারণ তার 4 ভাইয়ের মৃত্যুর পরে তিনি জন্ম নিয়েছিলেন। তার আরেকটা নাম হচ্ছে নুরু, এটা হচ্ছে তার সাহিত্য নাম, বা কেউ কেউ বলে নরু, নরু বা নুরু, এই দুইটা যেখানে একটা বলে। আবার তার আরেকটা নাম কি, তারা খ্যাপা। আবার তার একটা নাম কি, ব্যাঙাচি। আবার কেউ কেউ তাকে বলে হচ্ছে বাগনান, বাগনান। তার একটা নাম কি, ধূমকেতু। তার একটা নাম কি, কহলন মিশ্র সরি। তার আরেকটা নাম কি আছে, নজরুল ইসলাম, এটাও বলে কেউ কেউ, ওকে, নজরুল ইসলাম। আবার কেউ কেউ বলে মোহাম্মদ লোক হাসান। তাহলে তার অনেকগুলো নাম। তার নাম দুখুমিয়া, তার নাম নরু বা নুরু, তার নাম তারাখ্যাপা, ব্যাঙাচি, বাগনান, ধূমকেতু, কলহল মিশ্র, নজরুল ইসলাম, মোহাম্মদ লোক হাসান। তাহলে এতগুলো তার হচ্ছে ছদ্মনাম আছে। এখন তার উপাধি কি, আসলে তার অনেকগুলো উপাধি আছে, সবগুলো আমরা লিখব। একটু তো আমরা জানি যে তিনি আমাদের জাতীয় কবি, তাহলে তার একটা উপাধি হচ্ছে তিনি আমাদের জাতীয় কবি। তার একটা উপাধি কি, তিনি হচ্ছে বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি। আবার তাকে আমরা বলি সাম্যবাদী কবি, তাকে আবার বলি মানুষের কবি, তাকে আমরা বলি বুলবুল। এই যে একটু আগেই আমরা বললাম না যে বুলবুলের মৃত্যুর পরে, এই বুলবুলের মৃত্যু মানে আমাদের কাজী নজরুল ইসলামের মৃত্যুর পরে। ঠিক আছে, তো তারই একটা নাম হচ্ছে বুলবুল। তারপর কেউ কেউ আমরা বলি হচ্ছে হাবিলদার কবি, কেউ কেউ বলি মৈত্রীর কবি। আবার আমরা কেউ কেউ বলি হচ্ছে ব্যাঙাচি কবি, তার ছদ্মনাম থেকে আসছে কেমন, ব্যাঙাচি কবি। আবার কেউ কেউ বলি গাজী আব্বাস বিটকেল। আবার তাকে আমরা বলি যুগের কবি। এটা অনেক প্রশ্ন আসে, কেমন যুগের কবি কাকে বলা হয়, আমাদের কাজী নজরুল ইসলাম। তাহলে অনেকগুলো নাম তার সাথে চলে আসলো, অনেকগুলো উপাধি। তার একটা উপাধি হচ্ছে তিনি আমাদের জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি, তিনি সাম্যবাদী কবি, মানুষের কবি, যুগের কবি, হাবিলদার কবি, মৈত্রী কবি, ব্যাঙাচি কবি, গাজী আব্বাস বিটকেল এবং বুলবুল। তাহলে এতগুলো নাম হচ্ছে তার সাথে আছে, তার উপাধি। ঠিক আছে, তাহলে অনেক কিছু আমরা জানলাম কাজী নজরুল ইসলাম নিয়ে। এখন আসুন তার সম্পাদনা। তিনি আসলে অনেকগুলো পত্রিকা সম্পাদনা করতেন, সেগুলো আমাদের একটু জানতে হবে। যেমনটা আমরা জেনেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে। তো কাজী নজরুল ইসলামের সম্পাদিত যে পত্রিকাগুলো ছিল সেগুলো আমরা মনে রাখতে পারি হচ্ছে ধুলাগণ দিয়ে। ঠিক আছে, এই ধুলাগণের ধু মানে হচ্ছে ধূমকেতু, ধূমকেতু। ঠিক আছে, তো এই ধূমকেতু পত্রিকায় প্রথম দিকে তিনি সম্পাদনা করতেন 1922 সালের দিকে। পরবর্তীতে 1200 লিখে ফেলেছি,
1923 সালে ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করে। ধূমকেতু পত্রিকা নিষিদ্ধ হয়ে যায় ব্রিটিশ সরকার কর্তৃক। ঠিক আছে, তাহলে ধূমকেতু পত্রিকা তিনি সম্পাদনা করেছেন। তার আরেকটা পত্রিকার নাম হচ্ছে লাঙল। এই লাঙল পত্রিকাও তিনি হচ্ছে সম্পাদনা করতেন। এই লাঙল পত্রিকা তিনি সম্পাদনা করতেন 1925 সালের দিকে। তাহলে লাতে মনে রাখবো হচ্ছে লাঙ্গল, মনে থাকবে। তাহলে লাঙল একটা পত্রিকা যেটা তিনি হচ্ছে সম্পাদনা করেছেন। আর কি পত্রিকা আছে তার? আর পত্রিকা আছে হচ্ছে গ দিয়ে এই মুহূর্তে মনে আসে না, ন দিয়ে বলি আমি। ন দিয়ে হচ্ছে নবযুগ। এই নবযুগ পত্রিকাও তিনি সম্পাদনা করতেন। যদিও নবযুগ নিয়ে একটু ঝামেলা আছে। নবযুগ পত্রিকা তিনি আসলে যুগ্ম সম্পাদক ছিলেন, কেমন ডিরেক্টলি যে সম্পাদক ছিলেন তা না। তিনি 1920 সালের দিকে এই নবযুগ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। কার সাথে? কমরেড মুজাফফর আহমেদের সাথে। তো কমরেড মুজাফফর আহমদ এবং আমাদের কাজী নজরুল ইসলাম দুজন মিলে এটা হচ্ছে যুগ্ম সম্পাদক ছিলেন। তো এই যে নবযুগ পত্রিকা, এই নবযুগ পত্রিকার আসলে প্রতিষ্ঠা ছিলেন হচ্ছে শেরেবাংলা A.K. ফজলুল হক। এটা একটু মনে রাখেন। তাহলে শেরেবাংলা A.K. ফজলুল হক হচ্ছে আমাদের এই নবযুগ পত্রিকা প্রতিষ্ঠা করেন, যেটাই যুগ্ম সম্পাদনা করেন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। কার সাথে? কমরেড মুজাফফর আহমেদের সাথে। কমরেড মুজাফফর আহমেদ। ঠিক আছে। আর তাহলে কী গেল আমাদের তিনটা পত্রিকার নাম জানলাম। একটা হচ্ছে ধূমকেতু, একটা হচ্ছে লাঙ্গল, একটা হচ্ছে নবযুগ। আর একটা পত্রিকা আছে আমরা গ দিয়ে মনে রাখবো হচ্ছে গণবাণী। এই গণবাণী পত্রিকাও তিনি কিছু সময়ের জন্য সম্পাদনা করেছিলেন। তাহলে এই চারটা পত্রিকার আমাদের নাম মনে রাখতে হবে, যে ধুতে হচ্ছে ধূমকেতু, লাতে লাঙ্গল, গতে গণবাণী, নতে নবযুগ। এই চারটা পত্রিকা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময়ে সম্পাদনা করেছেন। ঠিক আছে, এখন আসুন এই যে উপাধিগুলো বললাম, এই উপাধিগুলোর ভিতরে এই যে গাজী আব্বাস বিটকেল, এই গাজী আব্বাস বিটকেল উপাধি তাকে দিয়েছিল হচ্ছে সজনীকান্ত দাস। কে দিয়েছিল? সজনীকান্ত দাস। এটা একটু মনে রাখবেন, কেমন MCQ আসতে পারে, যে সজনীকান্ত দাস তাকে গাজী আব্বাস বিটকেল নাম দিয়েছিলেন। আবার তার আরেকটা নাম আমরা কি বললাম? যুগের কবি। তো যুগের কবি আসলে তাকে বলেছে সমসাময়িক যারা ছিল তারা, সমসাময়িক কবিরা তাকে যুগের কবি নামেই চিনত, কেমন, কারণ তিনি যুগোপযোগী যে লেখকগুলো আছে সেগুলো তিনি লিখতেন। আর এই যে ব্যাঙাচি কবি কে লিখেছিলেন? শখ চকর, তাই না? শেখ চকর তার এই লেটো দলের একজন সদস্য। তার প্রতি মুগ্ধ হয়ে এই ব্যাঙাচি তাকে বলতো। গেল, তাহলে এটা ছিল তার সম্পাদনা। এখন আসুন তার মৃত্যু নিয়ে জানি আমরা। তো আমাদের কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন হচ্ছে 1976 সালে। 1976 সালের 29 আগস্ট। 1976 সালের 29 আগস্ট আমাদের কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। এটাকে যদি বাংলায় বলি তাহলে হচ্ছে 12 ভাদ্র 1383 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো তার মৃত্যুবরণের সময় কত? তিনি 10টা 10 মিনিটে, সকাল 10টা 10 মিনিটে তিনি ইন্তেকাল করেন। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইন্তেকাল করেন 12টা 10 দুপুরে, তাই তো। তো জন্মকালে তার সময় হয়েছিল 77 বছর। তাই 77 বছর বয়সে আমাদের কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন। এবং তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে ঢাকার পিজি হাসপাতাল, যার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তাই না? এবং কিছু সময়ের জন্য নাম ছিল BSMMU বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ঠিক আছে, তো তাকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কেন্দ্রীয় যে মসজিদ আছে শাহবাগের দিকে, এই মসজিদের পাশেই সেদিন বিকালে 5টা 5:30টার দিকে সমাহিত করা হয়। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। মনে থাকবে, এতটুকু মনে রাখলেই চলবে। এখন তার সম্পর্কে আরও কিছু তথ্য আছে যেগুলো আমাদের একটু জানার দরকার। কোথায় লিখি, জায়গা সংকট হয়ে গেছে না? আচ্ছা, আমি এইখানে কিছুটা লিখি, কেমন, মনে রাখলেই চলবে আপনারা। এখন আসুন আমরা
নজরুল সম্পর্কে অনেকগুলো কথা জানলাম, যেগুলো আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ ছিল। এগুলো ছাড়াও কিছু কথা তার সম্পর্কে জানার দরকার। যেমন যে 1922 সালের ঘটনা, 1922 সাল, এই 1922 সালে তিনি ধূমকেতু পত্রিকা করতেন, সম্পাদনা করতেন, আমরা একটু আগেই বললাম, তাই না? তো 1922 সালে তার একটা কবিতা প্রকাশিত হয়। সেই কবিতার নাম ছিল আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে। এই আনন্দময়ীর আগমনের প্রকাশিত হওয়ার কারণে তিনি গ্রেফতার হন। একটু মনে রাখেন যে তিনি গ্রেপ্তার হন কোন কবিতা প্রকাশের কারণে। এই গ্রেপ্তার হন তিনি আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের কারণে। এবং একটা জিনিস আপনারা সবাই জানেন যে আমাদের যে রণসঙ্গীত, এই রণসঙ্গীতের রচয়িতা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, এখন আসুন আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমরা বললাম যে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে 10 অক্টোবর 1942 সালে 10 অক্টোবর 1942 সালে আমাদের কাজী নজরুল ইসলাম একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, যার ফলে তার বাক শক্তি হারিয়ে ফেলেন, মানে আর কথা বলতে পারতেন না তিনি। এটা কবে থেকে? 1942 সাল থেকে, তার একটা মস্তিষ্ক রোগ হওয়ার কারণে। পরবর্তীতে 1972 সালের 24 মে, এই দিনটা একটু মনে রাখবেন, 1972 সালের 24 মে আমাদের কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয়। এবং এই দিনই তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়, জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। মনে থাকবে, এক্সট্রা কিছু তথ্য আর কি। তাহলে 1922 সালে তিনি গ্রেফতার হন একটা কবিতার কারণে, নাম ছিল আনন্দময়ীর আগমনে। 10 অক্টোবর 1942 সালে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন মস্তিষ্কের কিছু রোগের কারণে। 1972 সালে 24 মে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং এই সময়ে তাকে, এই একই দিনে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং নাগরিকত্ব যেহেতু মুখ ফসকে বলে ফেললাম, এটাও বলে দিই যে 18 ফেব্রুয়ারি 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তো এটা আসলে তার মৃত্যুর পরে, আমাদের কাজী নজরুল ইসলাম যখন মৃত্যুবরণ করেছিল তার মৃত্যু 6 মাস পরে, তাকে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 18 ফেব্রুয়ারি 1976 সালে। এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে গেল। এখন আসুন আরও কিছু কথা আমাদের একটু জানার প্রয়োজন। তিনি রাজনীতির সাথেও কিছুটা যুক্ত ছিলেন, এই কারণে রাজনীতি বিষয়ে একটু জেনে রাখা ভালো। কই লিখি, এখানে লিখি, কেমন? আমাদের কাজী নজরুল ইসলাম 1925 সালে আমাদের কাজী নজরুল ইসলাম মহাত্মা গান্ধীর সাথে কংগ্রেসে যোগ দেন। তাহলে কংগ্রেসে যোগ দিলেন কবে? 1925 সালে। কার অনুপ্রেরণায়? মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায়। এবং কংগ্রেসের যে কংগ্রেসের অঙ্গ সংগঠন নাম কি? মজুর স্বরাজ পার্টি। এই কংগ্রেসের অঙ্গ সংগঠন একটা আছে যার নাম হচ্ছে মজুর স্বরাজ পার্টি। এই মজুর স্বরাজ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম। মনে থাকবে। তাহলে আমাদের কাজী নজরুল ইসলাম 1925 সালে কংগ্রেসের রাজনীতিতে যোগ দেন এবং মজুর স্বরাজ পার্টি যেটা প্রতিষ্ঠিত হয় আমাদের কংগ্রেসেরই, ভারতের যে কংগ্রেস তার একটা অঙ্গ সংগঠন, তারই একটা হচ্ছে প্রতিষ্ঠাতা বা অন্যতম প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। এবং তিনি কিন্তু নির্বাচনও করেছেন। কবে করেছেন? 1926 সালে। 1926 সালে তিনি ফরিদপুর থেকে বঙ্গীয় বিধানসভার যে নির্বাচন হয়, এই বঙ্গীয় বিধানসভার নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। এটা ছিল নভেম্বর মাস
বঙ্গীয় বিধানসভা নির্বাচন। এই বঙ্গীয় বিধানসভা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন, যদি তিনি মানে জিততে পারেননি, এবং তার আসন ছিল হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুর থেকে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি আসলে জিততে পারেননি। তিনি হেরেছিলেন হচ্ছে সেই সময়ে তমিজউদ্দিন খানের নিকট। তাহলে তমিজউদ্দিন খানের নিকট তিনি পরাজিত হন। মনে থাকবে? তাহলে 1926 সালে নভেম্বর মাসে ফরিদপুর থেকে তিনি বঙ্গীয় বিধানসভা নির্বাচন করেন, কিন্তু তিনি পরাজিত হন হচ্ছে তমিজউদ্দিন খানের কাছে। এখন আসুন আরও কিছু কথা তার সম্পর্কে আমরা জানব। 1929 সালের 15ই ডিসেম্বর, এই দিনটা একটু মনে রাখার চেষ্টা করবেন। 1929 সালের 15ই ডিসেম্বর আমাদের কলকাতার যে অ্যালবার্ট হল, এই অ্যালবার্ট হলে তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। তাহলে জাতীয় সংবর্ধনা দেওয়া হয়। কোথায়? অ্যালবার্ট হলে। তাহলে 1929 সালের 15ই ডিসেম্বর আমাদের কাজী নজরুল ইসলামকে অ্যালবার্ট হলে সম্মাননা দেওয়া হয়, জাতীয় সংবর্ধনা। এই অনুষ্ঠানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় সভাপতিত্ব করেন। তাহলে সভাপতিত্ব কে করেন? আচার্য প্রফুল্ল রায়। এই আচার্য প্রফুল্ল রায় আমাদের কাজী নজরুল ইসলামকে প্রতিভাবান বাঙালি কবি নামে অভিহিত করেন। মনে থাকবে? তাহলে আচার্য প্রফুল্ল রায় প্রতিভাবান বাঙালি কবি হিসেবে তাকে অভিহিত করেন। এখন আসুন আরও কিছু তথ্য আমরা জানবো, যেগুলো তার জন্য আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম থেকে। একটু নিচের দিকে যাই, জায়গা নেই এখানে আর। ওকে, তাহলে কাজী নজরুল ইসলামকে আরও কিছু তথ্য আমরা জেনে রাখি একেবারে, যে আমাদের বাংলায় যেই মুক্তক ছন্দ, এই মুক্তক ছন্দের প্রবর্তক কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে। ঠিক আছে? তো এই যে আমরা বললাম যে 10 অক্টোবর 1942 সালে তিনি মস্তিষ্কের একটা রোগে আক্রান্ত হয় এবং তিনি আমৃত্যু নির্বাক হয়ে যান বা বাকশক্তি হারিয়ে ফেলেন। তো তার যে ডিজিজ, এই ডিজিজের নাম ছিল হচ্ছে পিক্স ডিজিজ। ডিজিজটার নাম একটু মনে রাখতে পারেন, কেমন? গুরুত্বপূর্ণ। তো তার যে রচনাবলী, যা কিছু তিনি রচনা করেছেন, সেগুলো 2005 সালে বাংলা একাডেমি থেকে 12 খণ্ডে বাংলা একাডেমি থেকে নজরুল রচনাবলী নামে প্রকাশিত হয়। তাহলে তার রচনাগুলো 2005 সালে 12 খণ্ডে বাংলা একাডেমি থেকে নজরুল রচনাবলী নামে হচ্ছে প্রকাশিত হয়। তো তার জীবনের যাবতীয় বিষয়াদি, তার ভিতরে এগুলোই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা বললাম। এগুলো জানলে আশা করি গুরুত্বপূর্ণ যত টপিকগুলো আছে সেগুলো আমাদের ইনক্লুড হয়ে যাবে এর ভিতরে। এখন আসি আমরা তার প্রথম রচিত সাহিত্যগুলো কী আছে। এখন কাজী নজরুল ইসলামের যে প্রথম রচিত সাহিত্যগুলো আছে সেগুলো মনে রাখার জন্য আমরা এই কয়েকটা লাইন মনে রাখতে পারি, যে কাব্যকার বীণা একজনের নাম, আর একজন আছে হচ্ছে ঔপন্যাসিক, তার নাম বাঁধন। তাহলে বীণা যার নাম, তিনি একজন কাব্যকার, ঔপন্যাসিক একজন আছে, তার নাম বাঁধন। তো কাব্যকার বীণা ঔপন্যাসিক বাঁধনকে ব্যথার গল্প না শুনিয়ে, মানে ব্যথার গল্প শোনাতে চেয়েছিল কিন্তু না শুনিয়ে, ঝিলিমিলি নাটকের মুক্তি কবিতা, মানে ঝিলিমিলি একটা নাটক আছে কাজী নজরুল ইসলামের, সেই নাটকের মুক্তি কবিতা এবং গল্প কাহিনী জানানোর জন্য গল্পকার হেনা আরেকজনের নাম, যিনি একজন গল্পকার, এই হেনার নিকট প্রবন্ধ আকারে বাণী পাঠিয়েছিলেন।
তাহলে এটা যদি মনে রাখেন তাহলে আমাদের তার প্রথম রচিত যেই সাহিত্যগুলো আছে সেগুলো খুব সহজে মনে রাখা সুবিধা হবে আমাদের জন্য। তাহলে কাব্যকার বিনা ঔপন্যাসিক বাঁধনকে ব্যথার গল্প না শুনিয়ে ঝিলিমিলি নাটকের মুক্তি কবিতা এবং গল্প কাহিনী জানানোর জন্য গল্পকার হেনার নিকট প্রবন্ধ আকারে বাণী পাঠালেন। এখন খেয়াল করুন, প্রথমে লেখা আছে কি? প্রথমে লেখা আছে হচ্ছে কাব্যকার বিনা, তার মানে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা নিয়ে জানবো আমরা। কাব্যকার বিনা মানে কি? কাব্যগ্রন্থ। তাহলে কাব্যকার মানে কাব্যগ্রন্থ, আর বিনা মানে কি? বিনা মানে হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা, তাহলে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, মনে থাকবে? আচ্ছা, তাহলে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, মুখস্থ হয়ে গেল। এখন এই যে তার প্রথম যে কাব্য অগ্নিবীণা, এই অগ্নিবীণা কাব্যটা সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে রাখি, যদিও পরে আমরা জানবো যে অগ্নিবীণা কাব্যটি আমাদের এই কবি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে তিনি হচ্ছে উৎসর্গ করেন। তাহলে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, এই বারীন্দ্র কুমার ঘোষকে তিনি হচ্ছে উৎসর্গ করেন। তো আমাদের অগ্নিবীণাতে মোট কবিতা আছে হচ্ছে 12টি। কয়টা কবিতা আছে? 12টি কবিতা। এই 12টি কবিতার ভিতরে বিখ্যাত সব থেকে যে কবিতা সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। তাহলে এই বিদ্রোহী যে কবিতা আছে সেটা হচ্ছে অগ্নিবীণারই অন্তর্গত, এবং এই বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় 22শে ডিসেম্বর 1921 থেকে জানুয়ারি 1922, এদের সাপ্তাহিক বিজলি পত্রিকার এই যে সপ্তাহটা ছিল 22 ডিসেম্বর থেকে জানুয়ারি 1922, এই সপ্তাহে হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায় এই বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়। এবং এই বিদ্রোহী কবিতাটা অ্যাকচুয়ালি সেই সময়ে আমাদের ব্রিটিশ বিরোধী যে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। তাহলে অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে অগ্নিবীণা, যেটি অসহযোগ আন্দোলনের কেন্দ্র করে লেখা, যার উল্লেখযোগ্য একটা কবিতা হচ্ছে বিদ্রোহী। এবং এই বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় 22 ডিসেম্বর 1921 থেকে জানুয়ারি 1922 যেই সপ্তাহটা আছে এই সপ্তাহে তিনি প্রকাশ করেন। আর এই অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী অন্যতম একটা কবিতা বটে, কিন্তু সর্বপ্রথম যে কবিতা আমাদের অগ্নিবীণার, সেই কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস হচ্ছে আমাদের এই অগ্নিবীণার প্রথম কবিতা। তাহলে এই কথাগুলো একটু মনে রাখেন, কাজে দেবে। এখন আসুন দুইয়ে আমরা কি জানবো? আচ্ছা, কি লেখা আছে? ঔপন্যাসিক বাঁধন। এর মানে হচ্ছে ঔপন্যাসিক মানে হচ্ছে উপন্যাস, তাহলে উপন্যাস। তাহলে উপন্যাসের পরে কি লেখা আছে? বাঁধন। তার মানে আমাদের কবি কাজী নজরুল ইসলামের প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে বাঁধনহারা, মনে থাকবে? তাহলে প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। তিনি আমরা কি মনে রাখবো? বাঁধনকে ব্যথার গল্প, ব্যথার গল্প। ঠিক আছে, এক মিনিট। ওকে, সরি। আচ্ছা, তাহলে আমাদের ব্যথার গল্প। ব্যথার গল্প মানে কি? ব্যথার মানে হচ্ছে ব্যথার দান, আর গল্প মানে কি? গল্পগ্রন্থ। তাহলে গল্পগ্রন্থ প্রথম যেটা সেটা হচ্ছে ব্যথার দান। তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের সর্বপ্রথম যে গল্পগ্রন্থ সেটা হচ্ছে ব্যথার দান, মনে থাকবে? তারপরে কি আছে? তারপরে হচ্ছে ঝিলিমিলি নাটকের, তার মানে তার প্রথম যে নাটক
এই নাটকের নাম হচ্ছে ঝিলিমিলি। গেল 5। তারপরে হচ্ছে মুক্তি কবিতা, তার মানে তার প্রথম যে কবিতা, এই কবিতার নাম হচ্ছে মুক্তি। গেল গেল তারপরে গল্প কাহিনী। গল্প কাহিনী মানে কি? গল্প কাহিনী মানে তার প্রথম গল্প গ্রন্থ, এই গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, কিন্তু সর্বপ্রথম যেই ইসলামের প্রকাশিত গল্প, ইসলামের প্রকাশিত গল্প, সর্বপ্রথম ইসলামের প্রকাশিত গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। মনে থাকবে? তাহলে সর্বপ্রথম গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান এবং ইসলামের প্রকাশিত সর্বপ্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এবং তার প্রথম শুধুমাত্র গল্প, নট গল্পগ্রন্থ, প্রথম যে গল্প, এই প্রথম গল্প হচ্ছে হেনা। এই যেখানে লেখা আছে না যে গল্পকার হেনা, তার মানে প্রথম গল্প হচ্ছে হেনার। তারপরে প্রবন্ধ আকারে বাণী পাঠালেন, এর মানে হচ্ছে প্রথম যেই প্রবন্ধ, এই প্রবন্ধ হচ্ছে যোগবাণী। বাণী মানে বাণী, ওকে, যোগবাণী। তাহলে এইগুলো মনে রাখতে হবে যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, তার প্রথম যে গল্প গ্রন্থ সেটা হচ্ছে ব্যথার দান, প্রথম যে নাটক, নাটক হচ্ছে ঝিলিমিলি, প্রথম যে কবিতা, কবিতা হচ্ছে মুক্তি, আর ইসলামের প্রকাশিত প্রথম যে গল্প সেটা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম যে গল্প সেটা হচ্ছে হেনা, আর প্রথম প্রবন্ধ হচ্ছে যোগবাণী। মনে থাকবে? আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে এই যে যুগবাণী, এটা আসলে প্রথম প্রবন্ধ না বলে প্রথম প্রবন্ধ গ্রন্থ বলা ভালো, ঠিক আছে? কারণ প্রবন্ধ গ্রন্থ যদিও যুগবাণী তার প্রথম, কিন্তু খালি যদি প্রবন্ধের কথা বলি, মানে প্রথম প্রকাশিত প্রবন্ধ, তাহলে প্রথম প্রকাশিত প্রবন্ধ কিন্তু তার যুগবাণী না, যুগবাণী একটা প্রবন্ধ গ্রন্থ, কিন্তু প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা। তুর্ক মহিলার ঘোমটা খোলা। এই তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটি তিনি 1919 সালে প্রকাশ করেন এবং এটি সওগাত পত্রিকায়, সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। মনে থাকবে? আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি তার প্রথম প্রকাশিত যেই সাহিত্যগুলো আছে। আমরা আরেকবার বলে দিই, তার প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, প্রথম গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, কিন্তু প্রথম গল্প হচ্ছে হেনা, আর ইসলামের প্রকাশিত প্রথম গল্প হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রথম নাটক হচ্ছে ঝিলিমিলি, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী, আর প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা। আচ্ছা, এই কথাগুলো যদি মনে রাখেন তাহলে মনে রাখা যাবে যে কাব্যকার বীণা ঔপন্যাসিক বাঁধনকে ব্যথার গল্প না শুনিয়ে ঝিলিমিলি নাটকের মুক্তি কবিতা এবং গল্প কাহিনী জানানোর জন্য গল্পকার হেনার নিকট প্রবন্ধ আকারে বাণী পাঠালেন। এখন আসে নিষিদ্ধ গ্রন্থসমূহ, যেখান থেকে বারবার প্রশ্ন আসে। আচ্ছা, তো তার যে নিষিদ্ধ সাহিত্যসমূহ আছে এগুলো সম্পর্কে আমাদের বিশিষ্ট সাহিত্য সমালোচক, যার নাম হচ্ছে শিশির কর, এই শিশির কর একটা গ্রন্থ লিখেছিল যার নাম হচ্ছে নিষিদ্ধ নজরুল। এই নিষিদ্ধ নজরুল গ্রন্থে তিনি বলেছেন যে নজরুলের 5টি গ্রন্থ আছে, এই 5টি গ্রন্থ হচ্ছে নিষিদ্ধ হয়েছিল। সেই আলোকে আমরা বলে থাকি যে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ আছে হচ্ছে 5টি। এই 5টি গ্রন্থ হচ্ছে মনে রাখতে পারি আমরা কি দিয়ে? এই 5টি গ্রন্থ মনে রাখতে পারি আমরা হচ্ছে বিপ্রচন্দ্র যোগ ভাঙে, এটা দিয়ে। এর ভিতরে যে বি মানে হচ্ছে বিষের বাসি, বি মানে কি? বিষের বাসি। এই বিষের বাসি 22
অক্টোবর, 22 অক্টোবর 1924 সালে নিষিদ্ধ হয়। তাহলে বি মানে হচ্ছে 20-এর বাসি, যেটা 22 অক্টোবর 1924 সালে নিষিদ্ধ হয়। তবে পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়, সেটা হচ্ছে 27 এপ্রিল 1945 সাল। তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় হচ্ছে 27 এপ্রিল 1945 সালে। আচ্ছা, তাহলে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এই 20-এর বাসিতে হচ্ছে 22 অক্টোবর 1924 সালে, এবং প্রত্যাহার করা হলো হচ্ছে 27 এপ্রিল 1945 সালে। মনে থাকবে। এখন আসুন প্রো মানে কি? প্রো মানে হচ্ছে প্রলয় শিখা। তাহলে তার দ্বিতীয় যে গ্রন্থ যেটা হচ্ছে নিষিদ্ধ হয়, তার নাম হচ্ছে প্রলয় শিখা। মনে থাকবে। এই যে প্রলয় শিখা যে গ্রন্থ, এটা নিষিদ্ধ হয় হচ্ছে 1930 সালের 17 সেপ্টেম্বর। তাহলে 17 সেপ্টেম্বর 1930 সালে এটা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন আসুন চন্দ্র মানে হচ্ছে চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দু নিষিদ্ধ করা হয় হচ্ছে 1931 সালে। চন্দ্রবিন্দু নিষিদ্ধ করা হয় হচ্ছে 14 অক্টোবর 1931 সালে। মনে থাকবে। যুগ মানে হচ্ছে যুগবাণী। এই যুগবাণী নিষিদ্ধ করা হয় হচ্ছে 1922 সালের 23 নভেম্বর। 23 নভেম্বর 1922 সালে। পরবর্তীতে এটা প্রত্যাহার করে নেওয়া হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় 1947 সালে। তাহলে 1947 সালে এটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। আর ভাঙা মানে কি? ভাঙা মানে হচ্ছে ভাঙার গান। এই ভাঙার গানকে নিষিদ্ধ ঘোষণা করা হয় হচ্ছে 11 নভেম্বর 1924 সালে। তাহলে 11 নভেম্বর 1924 সালে এটা নিষিদ্ধ করা হয়। ঠিক আছে। এখন আসুন আরেকবার আমরা রিপিট করে দিই যে বিপ্রচন্দ্র যুগ ভাঙে, এটা যদি আমরা মনে রাখি তাহলে মনে রাখতে পারবো যে আমাদের যেই শিশির করের মতে তার নিষিদ্ধ নজরুল, সেই গ্রন্থের মধ্যে যে 5টা গ্রন্থ আছে যেগুলো নিষিদ্ধ হয়েছিল সেগুলোর নাম। এর ভিতরে বি মানে হচ্ছে 20-এর বাসি, যেটা 22 অক্টোবর 1924 সালে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে 27 এপ্রিল 1945 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, অনেক বছর পরে, তাই তো? আচ্ছা, প্রো মানে হচ্ছে প্রলয় শিখা, যেটা 17 সেপ্টেম্বর 1930 সালে নিষিদ্ধ করা হয়। চন্দ্র মানে চন্দ্রবিন্দু, যেটা 14 অক্টোবর 1931 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুগ মানে যুগবাণী, যেটা 23 নভেম্বর 1922 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় 1947 সালে। আর ভাঙে মানে হচ্ছে ভাঙার গান, যেটা 11 নভেম্বর 1924 সালে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা নিষিদ্ধর কথা আমি পূর্বে বলে দিয়েছি যে ধূমকেতু পত্রিকায় 1922 সালে 26 সেপ্টেম্বর আমাদের কবি নজরুলের একটা কবিতা প্রকাশিত হয়, যার নাম হচ্ছে আনন্দময়ী রাগমনে। এই আনন্দময়ী রাগমনের প্রকাশিত হওয়ার কারণে তিনি কিন্তু জেলে চলে গিয়েছিলেন, এবং এই জেলে থাকার পরিমাণ ছিল কত? 1 বছর। তাই তিনি 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। 1 বছর সশ্রম, এটা একটু মনে রাখেন কেমন, যে আনন্দময়ী আগমনটা আমি একটু আগে বললাম আমি, যে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তারের পরিমাণ করেছিল 1 বছর, এবং 1 বছর তিনি সশ্রম কারাদণ্ডে ছিলেন। গেল। তাহলে নিষিদ্ধ সাহিত্য সমূহ শেষ। এখন আসি তার বাকি যে বিষয়াদিগুলো আছে, যে তার প্রথম মানে কাব্যগ্রন্থগুলো কী আছে, তার নাটকগুলো কী আছে, সেগুলো নিয়ে আমাদের অল্প অল্প করে একটু জানতে হবে। ডিটেলসে জানা লাগবে তা না। আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেরকম জেনেছিলাম, ইনার ক্ষেত্রেও আমরা কাজী নজরুলের ক্ষেত্রেও একই রকম কিছু বিষয় দিয়ে আমরা জানবো আর কি। এখন প্রথমে আসুন হচ্ছে কাব্যগ্রন্থ। তো আমাদের কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ আছে মোট হচ্ছে 22টি। এই সংখ্যাটা আমি একটা বই থেকে পেয়েছি, যদিও মতভেদ থাকতে পারে, তবে 22টা মোটামুটি অ্যাকসেপ্টেড। ঠিক আছে। তো 22টার মতো কাব্যগ্রন্থ তার আমরা পাই। এগুলো মনে রাখার জন্য আমরা এই লাইনগুলো মনে রাখতে পারি। 3টা নাম, একজনের নাম অগ্নি, একজনের নাম শিখা, আর একজনের নাম মনসা। তাহলে অগ্নি, শিখা, মনসা এবং 7 জন ভাই, তাদের এই 7 ভাই সন্ধ্যায় নতুন চাঁদের আলোতে ঝড়ের চক্রবাকের মধ্যে পুবের হাওয়ার জন্য মরুতে যায়। তাহলে তারা
এই অগ্নি, শিখা, মনসা এবং সাত ভাই সন্ধ্যায় নতুন চাঁদের আলোতে ঝড়ের যে একটা বাঁক থাকে চক্রাকারে, মানে বাঁক নেই, এটা দেখার জন্য পূবের হাওয়ায় মরুতে যায়, মানে মরুভূমিতে যায়। সেখানে সাম্যবাদী লেখক শেষ সওগাত বাঁশি বাজালে সর্বহারা সঞ্চিতা। সেখানে একজন লেখক ছিল যার নাম হচ্ছে শেষ সওগাত। এই শেষ সওগাত একজন সাম্যবাদী লেখক, তিনি বাঁশি বাজাচ্ছিল ওই মরুভূমিতে বসে। তো তিনি যখন বাঁশি বাজালো তখন সর্বহারা সঞ্চিতা, সর্বহারা একজন ছিল যার নাম হচ্ছে সঞ্চিতা, তার একটা মেয়ে ছিল তার নাম হচ্ছে দোলন চাপা। এই দোলন চাপা জিঞ্জির ভেঙে, মানে খাঁচা ভেঙে সায়ানট থেকে, সায়ানট একটা জায়গা, সেখান থেকে সিন্ধু হিন্দোল এবং ঝিঙে ফুল, দুইটা ফুল তুলে নিয়েছিল, একটা হচ্ছে সিন্ধু হিন্দোল, একটা হচ্ছে ঝিঙে ফুল, তুলে নিয়ে চিত্তনামাকে উপহার দিয়েছিল। তাহলে আরেকবার আমি বলি, অগ্নি, শিখা, মনসা এবং সাত ভাই সন্ধ্যায় নতুন চাঁদের আলোতে ঝড়ের চক্রবাকের মধ্যে পূবের হাওয়ার জন্য মরুতে যায়। সেখানে সাম্যবাদী লেখক শেষ সওগাত বাঁশি বাজালে সর্বহারা সঞ্চিতার মেয়ে দোলন চাপা জিঞ্জির ভেঙে সায়ানট থেকে সিন্ধু হিন্দোল ও ঝিঙে ফুল তুলে চিত্তনামাকে উপহার দেয়। এইটা যদি মনে রাখেন তাহলে আমাদের কাজী নজরুল ইসলামের যতগুলো কাব্য আছে 22টা কাব্য আপনি মুখস্থ রাখতে পারবেন। অগ্নি মানে কি? অগ্নি মানে হচ্ছে অগ্নিবীণা। তাহলে অগ্নি মানে হচ্ছে অগ্নিবীণা। তারপরে আসুন হচ্ছে শিখা। শিখা মানে কি? পলয় শিখা। মনসা মানে কি? ফণি মনসা। আর সাত ভাই মানে সাত ভাই চম্পা। আর সন্ধ্যায় মানে কি? সন্ধ্যায় মানে হচ্ছে সন্ধ্যা। তারপর নতুন চাঁদের মানে হচ্ছে নতুন চাঁদ। ঠিক আছে, আচ্ছা, নতুন চাঁদ। তারপরে ঝড়। এই যে ঝড়ের না, ঝড়ের দিয়ে মনে রাখবেন হচ্ছে ঝড়। আর একবার আমি বলি, অগ্নি মানে হচ্ছে অগ্নিবীণা, শিখা মানে হচ্ছে পলয় শিখা, মনসা মানে ফণি মনসা, সাত ভাই মানে সাত ভাই চম্পা, সন্ধ্যা মানে সন্ধ্যা, নতুন চাঁদ মানে নতুন চাঁদ, ঝড় মানে ঝড়, চক্রবাক একটা কাব্য আছে তার, পূবের হাওয়া একটা কাব্য, আর মরু ভাস্কর, মরুতে থেকে মনে রাখবেন মরু ভাস্কর, এটা একটা কাব্য। সাম্যবাদী একটা কাব্য, শেষ সওগাত একটা কাব্য, বাঁশি দিয়ে মনে রাখবেন বিষের বাঁশি। ঠিক আছে। আর সর্বহারা মানে সর্বহারা, সঞ্চিতা মানে সঞ্চিতাই, দোলন চাপা একটা কাব্য, জিঞ্জির একটা কাব্য, ভাঙা একটা কাব্য, ছায়ানট একটা কাব্য, সিন্ধু হিন্দোল একটা কাব্য, ঝিঙে ফুল একটা কাব্য, চিত্তনামা একটা কাব্য। এই মোট 22টা কাব্য আছে আমাদের কাজী নজরুল ইসলামের। এখন সবগুলো সম্পর্কে অল্প অল্প করে আমরা জানব। প্রথমে আসে হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা সম্পর্কে অলরেডি আমরা জেনেছি যে অগ্নিবীণা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে আমাদের পৃথিবীতে যে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে অগ্নিবীণা আসলে রচিত হয়েছিল। তাহলে আমাদের অগ্নিবীণা রচনার পটভূমি কী ছিল? পটভূমি ছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে মানবতার অবক্ষয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলন। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে আমাদের মানবতার যে অবক্ষয় এবং ভারতের যে স্বাধিকার আন্দোলন, সেটার পটভূমিতে আসলে আমাদের অগ্নিবীণা কাব্য কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন। তো কাব্যটিতে ভারতীয় যে পুরাণ এবং দক্ষিণ এশীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে আমাদের কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন। তাহলে কী কী ব্যবহার করেছিলেন? একটা হচ্ছে ভারতের পুরাণ, এবং পশ্চিম এশীয় ঐতিহ্য। এই দুইটা জিনিস তিনি এই অগ্নিবীণা কাব্যে ব্যবহার করেছেন। তো এই কাব্যের অন্যতম কবিতা হচ্ছে বিদ্রোহী, এবং এই কবিতার জন্যই কিন্তু তাকে বলা হয় হচ্ছে বিদ্রোহী কবি। এবং প্রলয় উল্লাস এই কাব্যের প্রথম কবিতা। আর শেষ কবিতা কি? প্রথম কবিতা পর্যন্ত আমরা জানি, আগে আমি বলেছি। শেষ কবিতা হচ্ছে মহররম। তাহলে শেষ কবিতা হচ্ছে মহররম। তাহলে মহররম হচ্ছে আমাদের অগ্নিবীণা কাব্যের শেষ কবিতা। তো এখানে মোট হচ্ছে 12টা কবিতা আছে।
এই 12টা কবিতা মনে রাখার জন্য এই টিকটা মনে রাখতে পারেন, আমি গুগলে পেয়েছিলাম আসলে। তো আসলে অ্যাকচুয়ালি যে এটা কার আমি জানি না, তো আমি ক্রেডিট আসলে দিতে পারছি না। যারই হোক তারই এটা ক্রেডিট, যেহেতু নাম জানি না নাম ধরে আমি ক্রেডিট দিতে পারছি না, ওকে। কিন্তু যারই হোক এটা তার ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই এখানে। সেখান থেকে আমি কপি মেরে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এই অগ্নিবীণা কাব্যের যে 12টি কবিতা আছে সেগুলো এই টিকটা দিয়ে মনে রাখতে পারেন, ঠিক আছে। আমি অবশ্যই এমনি মনে রাখা প্রিফার করি। তো এই 12টি কবিতা কী আছে? আনোয়ারা, কোরবানি, কামাল পাশা, রণভেরি, বিদ্রোহী, মহরম। মহরম হচ্ছে শেষ কবিতা, প্রলয় উল্লাস হচ্ছে প্রথম কবিতা। তাছাড়াও আছে ধূমকেতু, খেয়াপরের তরুণী, সাতি আরব, তারপরে রক্তাসর ধরিণী মা, আনন্দময়ীর আগমনে। এই আনন্দময়ীর আগমনের জন্যই তিনি হচ্ছে জেলে গিয়েছিলেন, 1 বছর সশ্রম কারাদণ্ড পেয়েছিলেন। তাহলে এই 12টার নাম মুখস্থ করা মাস্ট। অগ্নিবীণার যে 12টা কবিতা এটা মাস্ট আমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে। তো এটা দিয়ে তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি। এখন আসে এই যে অগ্নিবীণা, এই অগ্নিবীণা কলকাতার আর্য পাবলিশিং হাউস, এই আর্য পাবলিশিং হাউস থেকে পাবলিশড হয়। তাহলে আমাদের অগ্নিবীণা যেই কাব্য এটা পাবলিশ করেন হচ্ছে কলকাতার আর্য পাবলিশিং হাউস। সরি। এখন এই যে কাব্যটি, এই কাব্যটির প্রথম সংস্করণ যখন বের হয়, এই প্রথম সংস্করণের প্রচ্ছদের পরিকল্পনা, প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে প্রচ্ছদ পরিকল্পনা কে করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম। এবং এটা একটা উৎসর্গকৃত কবিতা কাব্যগ্রন্থ বটে। আমরা আগেই বলেছি যে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে এটি আমাদের কবি উৎসর্গ করেছিলেন। তাহলে আমাদের যেই অগ্নিবীণা সম্পর্কে এতটুকু জানলেই চলবে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাম্যবাদী। এই সাম্যবাদী কাব্য সম্পর্কে আমাদের একটু জানতে হবে। খুবই বিখ্যাত একটা কবিতা আমাদের কবির, একটা কাব্যগ্রন্থ বিখ্যাত। তো আমরা যখন কবির পরিচিতি নিয়ে আলোচনা করলাম তখন আমরা বললাম এমন একটা সময় আমাদের কবি জন্মগ্রহণ করেছিলেন যে সময় আসলে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের বাংলা একটা অরাজক পরিবেশ ছিল। তো তার সেই মুহূর্তেই কিন্তু আমাদের কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তো আপনারা বুঝতেই পারছেন যে সেই কারণে তিনি আসলে ধনী গরিব সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ভিতরে একটা সমতার দৃষ্টিভঙ্গি আনতে চেয়েছিলেন। সেখান থেকে আসলে তার সাম্যবাদী রচনা। তো কাজী নজরুল ইসলামের যে অসাধারণ এবং মানবতাবাদী কাব্যগ্রন্থ এই সাম্যবাদী, এটা প্রকাশিত হয় হচ্ছে 1925 সালে। তাহলে 1925 সালে সাম্যবাদী যেই আমাদের কাব্যগ্রন্থ এটা প্রকাশিত হয়। তো এখানে মোট 11টি কবিতা আছে আমাদের সাম্যবাদীতে। এই 11টি কবিতা মনে রাখার জন্য এই একই সোর্স থেকে আমি এই ছন্দগুলো পেয়েছিলাম, এটা মুখস্থ করে নেবেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ। 11টি কী কী আছে? আমাদের সাম্যবাদী আর সাম্য, নারী, রাজা প্রজা, কুলি মজুর, বীরাঙ্গনা, মিথ্যাবাদী, চোর ডাকাত, পাপ, ঈশ্বর মানুষ। এই 11টা কবিতা আছে আমাদের সাম্যবাদী কাব্যগ্রন্থে, ঠিক আছে। এটা একটু মুখস্থ করে নেবেন, ভালো হবে। তো এই কাব্যটিতে মেইনলি বলা হয়েছে সমাজের ভিতরে যে অসাম্য, ধনী গরিবের যে মানে একটা অসাম্যতা, গরিবের প্রতি যেই ধনীদের নির্বাচন, অবহেলা এবং ধর্ম প্রভৃতি বিষয়ে যেই ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলোই আসলে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার যেই সমাধানের উপায় সেগুলো তুলে ধরেছেন কবি আমাদের এই সাম্যবাদী সাম্যবাদী কাব্যগ্রন্থে, ঠিক আছে। এখন আসুন দোলন চাপা আসলে 1923 সালে প্রকাশিত হয়, যদি আমি ভুল না করি। তাহলে 1923 সালে দোলন চাপা হচ্ছে প্রকাশিত হয়। 1923 সালে দোলন চাপা প্রকাশিত হয় এবং এই দোলন চাপা যখন প্রকাশিত হয় তখন আমাদের কাজী নজরুল ইসলাম হচ্ছে রাজবন্দী ছিলেন। তাহলে কাজী নজরুল ইসলাম হচ্ছে এই সময়টাতে রাজবন্দী ছিলেন।
সরি, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের কাজী নজরুল ইসলাম যখন রাজবন্দী ছিলেন, এই রাজবন্দী থাকা অবস্থায় একটা কাব্য তিনি রচনা করেন, এটি হচ্ছে আমাদের দোলন চাপা। তো রাজবন্দী কেন ছিলেন এটা আমরা একটু আগেই তো বললাম যে 1922 সালে তিনি গ্রেপ্তার হন আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের জন্য। তো সেই সময় থেকে তিনি 1 বছর সশ্রম কারাদণ্ডে ছিলেন। এই জেলে থাকা অবস্থাতেই তিনি হচ্ছে এটা রচনা করেছিলেন। তো এটি অ্যাকচুয়ালি হচ্ছে প্রেমের কাব্য, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি একটা প্রেমের কাব্য। তো তার যে স্ত্রী, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, যার নাম হচ্ছে, ডাক নাম ছিল কি দুলি, তাই না? একটু আগে আমরা বললাম। এই দুলির নাম অনুসারে এই কাব্যের তিনি হচ্ছে নামকরণ করেছেন দোলন চাপা, ঠিক আছে? দুলি বা দোলন তো তার স্ত্রীর নাম ছিল, তাই না? তো সেটা থেকে ইনি হচ্ছে এটা করেছেন। তো এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আর সৃষ্টি সুখের উল্লাসে এটি হচ্ছে এই কাব্যের প্রথম কবিতা। তাহলে আজ সৃষ্টি সুখের উল্লাসে এটি হচ্ছে আমাদের এই দোলন চাপা কাব্যের প্রথম কবিতা। আরও অন্যতম কিছু কবিতা আছে, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করতে পারেন, গুরুত্বপূর্ণ বেশ। সেগুলো হচ্ছে বেলা শেষে, তারপরে পুবের হাওয়া, তারপরে চোখের চাতক, অবেলার ডাক, পূজারিণী, এগুলো ছিল অন্যতম কিছু কবিতা আমাদের দোলন চাপা কাব্যগ্রন্থের, ঠিক আছে? এখন আসুন বিষের বাসী। বিষের বাসী সম্পর্কে অলরেডি আমরা বলেছি যে এটা প্রথমে নিষিদ্ধ হয়, পরবর্তীতে আবার 1945 সালে এটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তাই তো? তো এটি তিনি আসলে উৎসর্গ করেছিলেন একজনকে। তো বিষের বাসী তিনি উৎসর্গ করে দেন হচ্ছে মিসেস এম রহমানকে। তাহলে বিষের বাসী অ্যাকচুয়ালি তার একটা উৎসর্গকৃত কাব্য, যেটি তিনি উৎসর্গ করেছিলেন মিসেস এস রহমানকে। এই মিসেস এস রহমান হচ্ছে এদেশের নারী অধিকার আন্দোলনের একজন অগ্রনায়িকা। তো এই মিসেস এম রহমান, এই এম রহমান মানে হচ্ছে মাসুদা খাতুন, কেমন? এই আর একটা নাম হচ্ছে মাসুদা খাতুন। তাহলে মোহাম্মদ মাসুদা খাতুন, নট মোহাম্মদ, মোসাম্মদ মাসুদা খাতুন। তাহলে মোসাম্মদ মাসুদা খাতুন বা এম রহমান, এই এম রহমানকে তিনি এই বিষের বাসী যে কাব্যটা আছে সেটা হচ্ছে উৎসর্গ করেছিলেন। তারপর আসেন ভাঙার গান। এই ভাঙার গান তিনি হচ্ছে মেদিনীপুরবাসীর জন্য উৎসর্গ করেছিলেন, মেদিনীপুরবাসী। তাহলে মেদিনীপুরবাসীর জন্য তিনি একটা উৎসর্গ করেছিলেন, সেটা হচ্ছে ভাঙার গান। ছায়ানট, এই ছায়ানটও এক উৎসর্গকৃত কাব্য তার। ছায়ানট তিনি উৎসর্গ করেছিলেন হচ্ছে মোজাফফর আহমেদ, কমরেড মোজাফফর আহমেদ এবং কুতুবউদ্দিন আহমদকে। তাহলে কমরেড মুজাফফর আহমেদ এবং কুতুবউদ্দিন আহমেদকে তিনি ছায়ানট যে কাব্যটা আছে সেটা হচ্ছে উৎসর্গ করেছিলেন। তারপর চিত্তনামা। এই চিত্তনামা অ্যাকচুয়ালি আমাদের যেই চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু, আমরা ব্রিটিশ ভারতের যে রাজনীতি, এই রাজনীতির ভিতরে চিত্তরঞ্জন দাসকে নিয়ে বলেছিলাম, তাই না? তো আসলে আমাদের যেই চিত্তনামা, এই চিত্তনামা হচ্ছে চিত্তরঞ্জন দাসের যে জীবনী, এই জীবনী ভিত্তিক একটা গ্রন্থ, ঠিক আছে? তো 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেন। কত সালে? 1925 সালে। কোথায় মৃত্যুবরণ করেন? দার্জিলিংয়ে।
তো 1925 সালে যখন দার্জিলিংয়ে তিনি মৃত্যুবরণ করেন, তার মৃত্যুতে যে শোকার্ত একটা অবস্থায় এবং যেই অকালে তিনি মৃত্যুবরণ করলেন, তার যেই অকাল সন্ধ্যা, সান্ত্বনা এবং রাসবিহারী, এরকম কয়েকটা বিষয় তার মনে গেঁথে যায় আমাদের কবির মনে। এই কবির মনে এরকম বিরাগ গেঁথে যাওয়ার কারণে বা বেদনার কারণে তিনি আসলে অনেকগুলো কবিতা লেখেন এবং সেগুলোই আলটিমেটলি চিত্তনামায় তিনি প্রকাশ করেন। তো এখানে উল্লেখযোগ্য কিছু কবিতা আছে, যেমন অর্ঘ্য, তারপরে অকাল সন্ধ্যা, তারপরে সান্ত্বনা, তারপরে রাসভিখারী। এগুলো উল্লেখযোগ্য কিছু কবিতা। এবং এখানে একটু কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস আছে। এখানে একটা কবিতা আছে, নাম হচ্ছে ইন্দ্রপতন। তাহলে ইন্দ্রপতন একটা কবিতা আছে আমাদের এই চিত্তনামায়। এই ইন্দ্রপতন কবিতায় আমাদের কবি মহানবীর সাথে এই সিআর দাসকে তুলনা করেন বা চিত্তরঞ্জন দাসকে তুলনা করে একটা কবিতা লিখেন, নওয়াজবিল্লাহ। এটা তিনি লিখেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই যে একটা কন্ট্রোভার্সিয়াল একটা কবিতা লিখলেন ইন্দ্রপতন, এটার কারণে আসলে কবির উপরে মুসলিমরা ক্ষেপে যায় বা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে এটি সংশোধিত রূপ তিনি প্রকাশ করেন, কাব্যটি উৎসর্গ করেন সিআর দাসের স্ত্রী বাসন্তী দেবীকে। তাহলে পরবর্তীতে বাসন্তী দেবীকে তিনি এটা উৎসর্গ করেন। এবং এই বাসন্তী দেবীকে আমাদের কাজী নজরুল ইসলাম মা বলে ডাকতেন, মনে থাকবে। আচ্ছা, ঝিঙে ফুল। এই ঝিঙে ফুলও তার একটা উৎসর্গকৃত কাব্য। এই ঝিঙে ফুল তিনি উৎসর্গ করেন বীর বাদলকে। এবং এই ঝিঙে ফুল এবং সাত ভাই চম্পা, এই দুটা শিশুতোষ কাব্য, বাচ্চাদের লেখা, তাই তো, বাচ্চাদের উদ্দেশ্য করে লেখা। তাহলে শিশুতোষ কাব্য কি কি? একটা ঝিঙে ফুল, একটা সাত ভাই চম্পা। সিন্ধু হিন্দল, এই সিন্ধু হিন্দল এখানে একটা বিখ্যাত কবিতা আছে, কবিতার নাম দারিদ্র। তাহলে দারিদ্র যে বিখ্যাত কবিতা আছে, এটা সিন্ধু হিন্দলের অন্তর্গত। এবং এই সিন্ধু হিন্দল তিনি উৎসর্গ করেন হাবিবুল্লাহ বাহার ও শামসুন্নাহার মাহমুদকে। তাহলে শামসুন্নাহার মাহমুদ এবং হাবিবুল্লাহ বাহার এই দুইজনকে তিনি এটা উৎসর্গ করেন। তারপরে সঞ্চিতা। এই সঞ্চিতা অ্যাকচুয়ালি বিভিন্ন কাব্যের বাছাইকৃত কিছু কবিতার সংকলন। তাহলে বিভিন্ন কাব্য থেকে কিছু বাছাইকৃত কবিতা, সেগুলো একসাথে নিয়ে এই সঞ্চিতা তিনি রচনা করেন। এবং এতে মোট ৭৮টি কবিতা আছে, ৭৮টি কবিতা ও গান। এটি তিনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে এটি তিনি উৎসর্গ করেন। উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন বিশ্ব কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব, একটু ভালো করে লিখি, কেমন ইম্পর্টেন্ট বিষয়। বিশ্ব কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণারবিন্দ
বিন্দেশ উৎসর্গপটে এটা লেখা ছিল কেমন, বিশ্বকবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণার বিন্দেশ, ঠিক আছে। তারপর আসুন চক্রবাক। এই চক্রবাক কবিতা তিনি হচ্ছে উৎসর্গ করেছিলেন হচ্ছে তৎকালীন আমাদের ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমানে যার নাম হচ্ছে ঢাকা কলেজ। এই ঢাকা কলেজের অধ্যক্ষ, তৎকালীন অধ্যক্ষ, তার নাম ছিল হচ্ছে সুরেন্দ্রনাথ মৈত্র। এই সুরেন্দ্রনাথ মৈত্রকে তিনি চক্রবাক হচ্ছে উৎসর্গ করেছিলেন। তো এই চক্রবাক দেখুন নার ভিতরে চ আছে, তার মানে এর প্রায় সব কবিতায় তিনি হচ্ছে চট্টগ্রামে বসে লিখেছিলেন, মনে থাকবে। তাহলে আমাদের চক্রবাক কবিতা কাব্যের যে কবিতাগুলো আছে এই সবগুলোই তিনি হচ্ছে চট্টগ্রামে বসে লিখেছিলেন, এবং এটি তিনি উৎসর্গ করেন হচ্ছে সুরেন্দ্রনাথ মৈত্রকে, যিনি তৎকালীন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ বা বর্তমানে যেটা ঢাকা কলেজ তার হচ্ছে অধ্যক্ষ ছিলেন। তারপর সন্ধ্যা। এই সন্ধ্যা কাব্যেরই উল্লেখযোগ্য বা অন্যতম কবিতা হচ্ছে চল চল চল। এই চল চল চলই পরবর্তীতে আমরা রণসঙ্গীত হিসেবে গ্রহণ করি। তাহলে চল 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 কবিতা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সন্ধ্যা কাব্যের একটা কবিতা। তো 1928 সালে ফেব্রুয়ারি মাসে মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য নজরুল ঢাকায় আসেন। তখন তিনি সৈয়দ আবুল হোসেনের সরকারি বাসা বর্ধমান হাউসে, বর্তমানে যেটাকে আমরা বাংলা একাডেমি বলি, এখানে অবস্থান করেন, এবং এখানে অবস্থানকালেই তিনি এটি রচনা করেন। মনে থাকবে, এটা আমি লিখছি না কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন যে 1928 সালে, কত সাল, 1928 সালে আমাদের কবি কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন। তো সেটা ছিল ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা এসেছিলেন 1928 সালে, কারণ কি, মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য। তো এই দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য তিনি ঢাকায় এসে তৎকালীন সৈয়দ আবুল হোসেনের সরকারি যে বাসা বর্ধমান হাউস ছিল, মানে তৎকালীন বর্ধমান হাউস, বর্তমানে এটাকে আমরা বাংলা একাডেমি হিসেবে ব্যবহার করি, এখানে তিনি অবস্থান করেন। তো এইখানে অবস্থান কালেই তিনি হচ্ছে আমাদের এই সন্ধ্যা যেই কাব্যগ্রন্থ আছে এটি তিনি রচনা করেন। তো এটি সর্বপ্রথম নতুনের গান শিরোনামে শিখা পত্রিকায় প্রকাশিত হয়। নতুনের গান শিরোনামে এটি সর্বপ্রথম হচ্ছে শিখা পত্রিকায় প্রকাশিত হয়, এবং এটি তিনি উৎসর্গ করেন একজনকে। এটি উৎসর্গ করেন হচ্ছে মাদারীপুরের শান্তি সেনাদেরকে। তো এই যে চল চল চল, এই চল 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 কবিতারই 21টা চরণ বা 21টা লাইন 1972 সালের 13ই জানুয়ারি বাংলাদেশের মন্ত্রিসভার যেই বৈঠক, প্রথম বৈঠক, এই বৈঠকে এটা হচ্ছে রণসঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। মনে থাকবে। তাহলে সন্ধ্যা কবিতারই একটা কবিতা হচ্ছে চল চল চল, যেটি আমাদের কবি রচনা করেন 1928 সালে ঢাকায় আসার পরে আবুল হোসেনের বাসায়, তৎকালীন বর্ধমান হাউস, বর্তমানে বাংলা একাডেমিতে বসে। এটি পরবর্তীতে নতুনের গান শিরোনামে শিখা পত্রিকায় প্রকাশিত হয়, যেটি তিনি মাদারীপুরের শান্তি সেনাদেরকে উৎসর্গ করেন। এরই প্রথম 21 চরণ 1972 সালের 13ই জানুয়ারি, যখন আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে এটি বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় বা গ্রহণ করা হয়। ঠিক আছে। এখন আসুন প্রলয় শিখা। এই প্রলয় শিখা এমন একটি কাব্য যার জন্য আমাদের কবি আবারও জেলে যান, এবং তিনি 6 মাস কারাভোগ করেন। 6 মাস কারাভোগ করেন, মনে থাকবে। তাহলে 6 মাস কারাভোগ করেন হচ্ছে এই প্রলয় শিখা। এখন আসুন মরুভাস্কর। মরুভাস্কর হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক গ্রন্থ। ঠিক আছে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী মহানবী, তার জীবনী ভিত্তিক গ্রন্থ হচ্ছে এই মরুভাস্কর। তো এটি তিনি 4টি স্বর্গে মোট 18টি খণ্ড কবিতায় রচনা করেন। মনে থাকবে, তাহলে তিনি হচ্ছে 4টি স্বর্গে 18টি খণ্ড কবিতায় তিনি রচনা করেছিলেন। শেষ সওগাত, এই শেষ সওগাতের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ভূমিকা লিখেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। তাহলে প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ভূমিকা লিখেন আমাদের শেষ সওগাতের। এতটুকু জানলেই চলবে। সাম্যদিনী একটু আগে আমরা বললাম, আমরা অগ্নিবীণা নিয়ে জেনেছি। তো এগুলোই মেইনলি আমাদের জানা লাগবে, আমাদের যেই কাব্যগুলো আছে আমাদের কাজী নজরুল ইসলামের, সেগুলো। এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে কথাগুলো বললাম এগুলো যদি মনে রাখেন তাহলে মোটামুটি টোটাল আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে, কোনো গ্যারান্টি দিচ্ছি না, তবে আশা করা যায়, কারণ এগুলো থেকেই ঘুরে ফিরে দেখা যায় প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষাগুলোতে। এখন আসুন উপন্যাস। তো কাজী নজরুল ইসলামের মোটামুটি আমরা 3টার মতো উপন্যাস পাই। এই 3টা উপন্যাস কী কী? একটা হচ্ছে বাঁধনহারা, একটা হচ্ছে মৃত্যুক্ষুধা, আর একটা হচ্ছে কুহেলিকা। তো এই 3টা উপন্যাস নিয়ে আমরা অল্প অল্প করে জানবো। কেমন? প্রথমে আসুন বাঁধনহারা। এই বাঁধনহারা প্রকাশিত হয় হচ্ছে 1927 সালে। তাহলে 1927 সালে হচ্ছে বাঁধনহারা প্রকাশিত হয়। তো এটা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে এই বাঁধনহারা। তাহলে উপন্যাস নিয়ে লেখেননি আবার যা লিখছে একেবারে প্রথম, তাই তো। তো 1921 সাল থেকে এটি ধারাবাহিকভাবে 1921 সাল থেকে ধারাবাহিকভাবে এটি হচ্ছে মুসলিম ভারত, এই মুসলিম ভারত পত্রিকায় 1921 সাল থেকে ধারাবাহিকভাবে এটি প্রকাশ হওয়া শুরু হয়। এবং পত্রিকায় প্রকাশের উপন্যাসেরই কিছু অংশ 1927 সালে গ্রন্থাকারে যখন প্রকাশ করা হয় তখন বাদ দেওয়া হয়। মানে আমাদের মুসলিম পত্রিকায় 1921 সাল থেকে মানে যতটা পরিমাণ প্রকাশিত হচ্ছিল তার পুরোটাই যে এখানে যোগ করা হয় আমাদের উপন্যাসটিতে, মূল উপন্যাসটিতে, তা কিন্তু না, অনেক কিছু সেখানে বাদ পড়ে যায়। পরবর্তীতে তা খুঁজে পাওয়া যায় 2006 সালে। ওকে, তাহলে 2006 সালে 19 মে 2006 সালে যতটুকু বাদ পড়ে গিয়েছিল সেগুলো প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়। মনে থাকবে? এখন আসো, এই যে বাঁধনহারা গ্রন্থ, এটার পত্র সংখ্যা হচ্ছে 18টি। তাহলে 18টি পত্র, এই 18টি পত্র নিয়ে পত্র উপন্যাস। কাহিনী কি? কাহিনী হচ্ছে নায়ক হচ্ছে নুরু, মানে কবি নিজেই। নুরুর সাথে মাহবুবার যে প্রণয় এবং বিয়ের উদ্যোগ অনেক এগিয়ে গেলে হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে, যদিও এর পিছনে দেশ ও জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ ছিল না। অনেকের মতে এই উপন্যাসের নুরুই হচ্ছে নজরুল। তাহলে নায়ক হচ্ছে নুরু, তার নায়িকা হচ্ছে মাহবুবা। এই নুরুইকে আমাদের কবি বা লেখক। আর কে ছিল? হুদা একটা চরিত্র, সাহসিকা একটা চরিত্র, রাবেয়া একটা চরিত্র। তাই চরিত্রগুলোর নাম একটু মনে রাখবেন। তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে নুরুর সাথে আমাদের মাহবুবার প্রণয় ঘটে, একসময় একটা ভালো সম্পর্কে চলে যায়, তারা বিয়ের উদ্যোগ নেয়, কিন্তু পরবর্তীতে নুরু সেই বিয়ের সম্পর্ক থেকে পিছনে সরে আসে, এসে দেশ এবং জাতির ক্রান্তিকালীন কোনো তাগিদ না থাকা সত্ত্বেও তিনি সৈনিক হিসেবে যোগদান করে। এটাই কাহিনী। এখন আসেন মৃত্যুক্ষুধা যে উপন্যাসটা, আমাদের কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাস 1930 সালে প্রকাশিত হয়। 1930 সালে। তো ত্রিশালগ্রাম এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তারা রচিত। ত্রিশালে তো আমাদের নজরুল পড়াশোনা করেছেন। তো এই ত্রিশাল ও অসহযোগ আন্দোলন,
বানানটা ভুল গেল, দেখে নিন। হবে না। এই ত্রিশাল এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে হচ্ছে আমাদের এই মৃত্যু ক্ষুধা যে উপন্যাসটা আছে সেটা রচিত, এবং 1924 সাল থেকে ধারাবাহিকভাবে এটিও আমাদের যে বাঁধনহারার মতো একটা পত্রিকায় প্রকাশিত হয়ে আসছিল, যার নাম হচ্ছে সওগাত। এই সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে এটা প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হয় হচ্ছে 1923 সালে। ঠিক আছে, এখন এটা নিয়ে একটু কাহিনী আমি বলি। তো মৃত্যুক্ষুধা যেই উপন্যাসটা, এটা আসলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট, তারপরে 40-এর দশকে যে ভঙ্গুর এবং বিপর্যস্ত সময়ের বাস্তব অভিজ্ঞতা, সেগুলোকেই আসলে কাজী নজরুল ইসলাম তুলে ধরেন। তো কৃষ্ণনগরের 4 সড়কে দরিদ্র হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের দরিদ্র এবং দুঃখে ভরা জীবন নিয়ে উপন্যাসের আসলে যে কাহিনী সেটা গড়ে উঠেছে। উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে গজালের মা 4 সড়কের বস্তিতে বাস করে। তাহলে উপন্যাসের অন্যতম চরিত্র গজালের মা, যিনি 4 সড়কের বস্তিতে বাস করেন। তার 3 ছেলে যৌবন বয়সে মারা যায়। মৃত ছেলের বিধবা স্ত্রী আর তাদের প্রায় 1 ডজন ছেলে মেয়ে নিয়ে তাদের সংসার। ছোট ছেলে প্যাকালে রাজমিস্ত্রির কাজ করে সবার ভরণ পোষণ বহন করার চেষ্টা করে। উপন্যাসের প্রথম অংশে আপনারা দেখতে পাবেন যে এখানে অভাব অনটনের মধ্যে খ্রিস্টান কুর্সি এবং প্যাকালে একে অপরকে প্রচণ্ড ভালোবাসে এবং ভালোবাসার জন্য প্যাকালে ধর্মান্তরিত হয়। উপন্যাসের দ্বিতীয় অংশ যদি পড়েন তাহলে সেখানে দেখতে পাবেন যে আনসার এবং রুবির প্রসঙ্গ। তো সমগ্র উপন্যাসের যোগসূত্র আসলে মেজ বউ। শেষে দেখা যায় যে অভাবের তাড়নায় মেজ বউ খ্রিস্টান হয় এবং বরিশালে নিজের জীবন কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু সন্তানদের টানে তাকে বস্তিতে ফিরে আসতে হয়। অন্যদিকে প্যাকালের খান বাহাদুর সাহেব 20 টাকা বেতনের চাকরি দিলে সে কুর্সিকে নিয়ে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে আসলে আমাদের যে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। তো এতটুকুই হচ্ছে কাহিনী আমাদের মৃত্যুক্ষুধার। এটা আসলে না পড়লে বোঝানো একটু কষ্ট, একটু পড়ে নিন, বেস্ট হয় যদি সম্ভব হয়। যদি আমাদের জাতীয় কবি শুধুমাত্র 3টা উপন্যাসই আছে, তা আমার মনে হয় না যে পড়তে অনেকটা বেশি সময় লাগবে। আমি বলছি আমি নিজেও আসলে পড়তে পারিনি, সময় ওঠে না। আমি আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, আপনারা জানেনই কতটা প্রেশারে থাকতে হয়, পড়া হয়ে ওঠেনি। কিন্তু আমি পড়বো ইনশাআল্লাহ, সামনে আমার ইচ্ছা আছে। তো বলছেন কোহেলিকা। এই কোহেলিকা অ্যাকচুয়ালি প্রকাশিত হয় হচ্ছে 1931 সালে। তবে 1927 সাল থেকে ধারাবাহিকভাবে অন্য 2টো উপন্যাসের মতো এইটাও ধারাবাহিকভাবে নওরোজ পত্রিকায় প্রকাশিত হতে থাকে। পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হয় হচ্ছে 1931 সালে। তো এটা আসলে একটা রাজনৈতিক উপন্যাস। কোহেলিকা একটা রাজনৈতিক উপন্যাস। ঠিক আছে, এখন আসুন। তো এখানে যে নায়ক জাহাঙ্গীরের মাধ্যমে যে স্বদেশী আন্দোলন বা সশস্ত্র বিপ্লব, সেটাকে উপস্থাপন করেছিলেন আমাদের উপন্যাসিক কবি কাজী নজরুল ইসলাম। তো উপন্যাসের বিখ্যাত উক্তি হচ্ছে, নারী কোহেলিকা ইহারা মায়াবিনীর জাত, ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়ে রাখিয়েছে, ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু। হ্যাঁ, ঠিক আছে, এটা তাহলে হচ্ছে কোহেলিকার। এখন আসুন হচ্ছে গল্পগ্রন্থ। তো নজরুলের আসলে গল্পগ্রন্থ 3টা পাবেন আপনি। একটা হচ্ছে শিউলিমালা, একটা হচ্ছে ব্যথার দান, একটা হচ্ছে রিক্তের বেতন। তো এই 3টাই মেনলি পাওয়া যায়। ব্যথার দান হচ্ছে 1922 সালে প্রকাশিত হয় এবং এটি তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান। এটা মোট হচ্ছে 6টা গল্প আছে। তাহলে গল্প সংখ্যা কয়টা ব্যথার দানে? 6টা গল্প। 6টা গল্প কি? ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা,
বাদল বরিশনে, ঘুমের ঘোরে, রাজবন্দির চিঠি, রাজবন্দির চিঠি। এই যে ছয়টা গল্প, এই 6টা গল্প এখানে আপনি পাবেন। ব্যথার দান, হেনা, অতৃপ্ত কামনা, বাদল পরিশনে, ঘুমের ঘোরে আর রাজবন্দির চিঠি। ঠিক আছে। এখন আসুন রিক্তের বেদন। রিক্তের বেদন কবি প্রকাশ করেন 1925 সালে। তো সেই সময় সমকালীন বিভিন্ন পত্রিকায় রিক্তের বেদন প্রকাশিত হয়। এইখানে গল্পসমূহ হচ্ছে রিক্তের বেদন, মানে এটা নিজে একটা রিক্তের বেদন, তারপরে বাউন্ডেলের আত্মকাহিনী, তারপরে মেহের নেগার, তারপরে সাজের তারা, রাক্ষসী, স্বামীহারা, দুরন্ত পথিক। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলোর প্রধান বিষয় হচ্ছে প্রেম। ঠিক আছে। তাহলে কি কি গল্প? রিক্তের বেদন, বাউন্ডেলের আত্মকাহিনী, মেহের নিগার, সাজের তারা, রাক্ষসী, স্বামীহারা, দুরন্ত পথিক। প্রধান বিষয় কি? প্রেম। গেল। আরেকটা কি আছে? আরেকটা গল্প হচ্ছে শিউলিমালা। তো শিউলিমালার গল্পের ভিতরে আছে হচ্ছে পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি, আরেকটা হচ্ছে শিউলিমালা। তাহলে এই গল্পগুলো এখানে পাবেন, পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি, শিউলিমালা, 4টা। এটা প্রকাশিত হয় হচ্ছে 1931 সালে। ঠিক আছে। এখন আসুন হচ্ছে নাটক। তো কবি নজরুল ইসলামের যে নাটকগুলো আছে, এই নাটকগুলো হচ্ছে বেশ কয়েকটা আছে। আমরা এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারি: আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। এই 4টা নাটকের নাম মনে রাখলেই চলবে আমাদের। তাহলে নাটক কয়টা আছে? 4টা নাটকের কথা আমরা মনে রাখবো। কি কি? আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। আমি আর লিখছি না, কেমন? আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি। 4টা নাটকের নাম মনে রাখলেই চলবে আমাদের, যে আমাদের কাজী নজরুল ইসলামের এই 4টা নাটকে মেইনলি আমরা পাই। এর ভিতরে যে ঝিলিমিলি নাটকটা, ঝিলিমিলি নাটক নিয়ে অল্প একটু মনে রাখেন। ঝিলিমিলি নাটক হচ্ছে ঝিলিমিলি, সেতুবন্ধন ও শিল্পী। এই যে 3টা নামের কথা বললাম, ঝিলিমিলি, সেতুবন্ধন, শিল্পী, এই 3টা নাটকের সমন্বয়ে একটা সংকলন, এবং এটা হচ্ছে প্রথম নাট্যগ্রন্থ আমাদের নজরুলের। ওকে, তাহলে প্রথম নাট্যগ্রন্থ, এদেরকে জানলেই চলবে। এখন আসুন নজরুলের প্রবন্ধ। তো প্রবন্ধগুলো আমরা এভাবে মনে রাখতে পারি যে দুর্দিনের যুবকেরা মঙ্গলবারে যুগবাণী পত্রিকায় রাজবন্দির জবানবন্দি প্রকাশ করলো। এর মানে হচ্ছে দুর্দিনের মানে হচ্ছে দুর্দিনের যাত্রী। ওকে, তাহলে দুর্দিনের মানে হচ্ছে দুর্দিনের যাত্রী। আর যুবকেরা মানে হচ্ছে যৌবনের গান, এটা মনে রাখবেন। মঙ্গল দিয়ে মনে রাখবেন হচ্ছে রুদ্রমঙ্গল। আর যুগবাণী মানে হচ্ছে যুগবাণী। রাজবন্দির জবানবন্দি একটা। এই 1, 2, 3, 4, 5, এই 5টা নাম মনে রাখলেই চলবে। 5টা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। ঠিক আছে। এখন আসুন এগুলো নিয়ে অল্প একটু করে আমরা জানি, যদি এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। আমি আর লিখছি না, আসলে ক্লান্তি লাগছে এখন। আমি বলছি, একটু শুনে নেবেন কেমন, কাইন্ডলি। প্রথমে আসুন যৌবনের গান। 1932 সালে সিরাজগঞ্জে
মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে গেলে তাদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তারই পরিমার্জিত এবং লিখিত রূপ। তার মানে এটি যৌবনের গান অ্যাকচুয়ালি তার হচ্ছে ভাষণ, যেটা পরবর্তীতে লিখিত এবং পরিমার্জিত করে এটা প্রকাশ করা হয়। এতটুকু জানলেই চলবে। রাজমন্ত্রী জবানবন্দি এটা বেশ যে সময় তিনি জেলে ছিলেন আর কি 1923 সালে, সেই সময় তিনি লেখেন। জেলে কেন ছিলেন এটা আগেই বলেছে, আনন্দময়ীর আগমনের কারণে। তো ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনী কবিতা প্রকাশিত হলে তা নিষিদ্ধ হয় এবং নজরুলকে গ্রেপ্তার করা হয়। হুগলির জেলে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নজরুল অনির্দিষ্টকালের জন্য নজরুলকে গ্রেপ্তার করা হয়। তো সেই সময় তিনি অনির্দিষ্টকালের জন্য অনুসরণ শুরু করেন। এ অবস্থায় নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম পাঠান, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। ঠিক আছে, একটু লিখি, মজাদার বিষয়। তাহলে অনৈতিকভাবে আমাদের নজরুল যখন জেলে থাকার কারণে তিনি হাঙ্গার স্ট্রাইক করছিলেন, সেই সময় রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম পাঠিয়েছিলেন যে গিভ আপ হাঙ্গার, হাউস লিটারেচার ক্লেমস ইউ। কিন্তু ঠিকানা না থাকায় জেল কর্তৃপক্ষ সেই চিঠি রবীন্দ্রনাথের নিকট ফেরত পাঠায়। এই সময় রবীন্দ্রনাথ তার বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করে। ওই যে বলছিলাম যে বসন্ত নাটক হচ্ছে নজরুলকে উৎসর্গ করে রেখেছিলেন, তো এটা সেই সময় তিনি লিখেছিলেন। তো কুমিল্লার বিরোধী সুন্দরী দেবীর অনুরোধে তিনি 39 দিন পরে অনশন ভঙ্গ করেন। তারা অনশন ভঙ্গ করেন কতদিন পরে? 39 দিন। কার অনুরোধে? বিরোধী সুন্দরীর অনুরোধে। উনচল্লিশ দিন পরে, ঠিক আছে। তো জেলে থাকা অবস্থায় কর্তৃপক্ষ তার বক্তব্য জানতে চাইলে তিনি তা মাত্র 4 পৃষ্ঠায় লিখিতভাবে আদালতে উত্থাপন করেন। এই যে 4 পৃষ্ঠা তিনি লিখেছিলেন, এই 4 পৃষ্ঠায় পরবর্তীতে আমাদের আচ্ছা, তাহলে এই যে 4 পৃষ্ঠা তিনি আদালতে উত্থাপন করেন, এটাকেই বলা হয় রাজবন্দি জবানবন্দি। এই প্রবন্ধে তিনি নিজেকে বিদ্রোহী কবি হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছে, শুনেছি আমার বিচারক একজন কবি, শুনে আনন্দিত হয়েছি। বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট, মানে বিদ্রোহী কবির বিচার যার কাছে হবে সে নিজেও একটা কবি। পরবর্তীতে তিনি জেল থেকে 15 অক্টোবর 1923 সালে মুক্তি পান। সালটা একটু লিখে দিই, এটা গুরুত্বপূর্ণ। কেমন? 15 অক্টোবর 1923 সালে তিনি জেল থেকে মুক্তি পান। খুবই ইন্টারেস্টিং কাহিনী, এখন আমি বললাম আর কি। লিখতে গেলে সময় যেত, এই কারণে আর লিখতে ইচ্ছা হইল না। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। এখন আসুন সঙ্গীত সমূহ। তো নজরুলের আসলে অনেক 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 সঙ্গীত, তো কিছু নাম আমরা মনে রাখতেই পারি, যদি আমি কোনো ট্রিক বের করতে পারিনি, কিন্তু আপনারা চাইলে কয়েকবার জাস্ট পড়ে কিছুটা হলে মনে রাখতে পারেন। প্রথমে আসুন চ দিয়ে, চোখের চাতক চন্দ্রবিন্দু। তারপরে নজরুল গীতিকা, নজরুল স্বরলিপি। তারপরে বুলবুল, তার একটা নামই বটে, বনগীতি। তারপরে হচ্ছে সেগুন, গুলবাগিচা, গানের মালা। তারপরে হচ্ছে গীতি শতদল, সুরসাকি, সুরলিপি, সুরমুকুর, রাঙা জবা, জুলফিকার। এগুলো হচ্ছে তার গান। নজরুলের একটা অনুবাদ গ্রন্থ আছে, রুবাইয়াত ই ওমর খৈয়াম। এই রুবাইয়াত ই ওমর খৈয়াম ইরানের জীবনবাদী কবি ওমর খৈয়ামের কবিতা অনুবাদ করে কাজী নজরুল ইসলাম লিখেন। ডিসেম্বর 1959 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। সৈয়দ মুস্তফা আলী এর ভূমিকা লেখেন। তাহলে ভূমিকা কে লিখেন? সৈয়দ মুস্তফা আলী। রুবাইয়াতে হাফিজ আর একটা তার হচ্ছে অনুবাদ গ্রন্থ। তো তার একটা চলচ্চিত্র আছে ধূপছায়া, এই ধূপছায়া তিনি পরিচালনা করেন, এবং নজরুল অভিনীত চলচ্চিত্র হচ্ছে ধ্রুব। তাহলে তার পরিচালিত সিনেমা হচ্ছে ধূপছায়া, আর অভিনীত সিনেমা হচ্ছে ধ্রুব। তো কানাডার নজরুলকে নিয়ে ফিলিপ স্প্যারেল নজরুল নামে একটা চলচ্চিত্র নির্মাণ করেন, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এখন তার বিখ্যাত কিছু পঙ্ক্তি, এটা তো একটা একটা করে বলতে গেলে অনেক 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 সময় সাপেক্ষ ব্যাপার, আমি একটা একটা করে এই কারণে বলতে যাচ্ছি না, আপনারা পড়ে নেবেন আর কি। চাইলে স্ক্রিনশট নিতে পারেন এবং যে কোনো বইতেও পাবেন, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, আগে বলে দিই কেমন। তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা যে কোনো বই থেকে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এত সময় পর্যন্ত আসলে ধৈর্য ধরে রাখা অনেক কঠিন, আমি জানি, নিজেরও আসলে আর ধৈর্য কুলাচ্ছে না।
তো আজকের মতো বাদ দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।